তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলা প্রথম পত্রে যে প্রথম গদ্যটা আছে সেই গদ্যটির নাম হচ্ছে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন। এটা লিখেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আবার দেখেন যে এই গদ্যের নাম হচ্ছে বাঙ্গালার, মানে হচ্ছে বাংলার নব্য, নব্য মানে হচ্ছে নতুন, নতুন লেখক দিগের। এটা হচ্ছে লেখক হচ্ছে দিগের বলতে এখানে অনেককে বোঝাচ্ছে। লেখক দিগের প্রতি নিবেদন লিখেছেন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো আপনারা অনেকে যেটা ভুল করেন সেটা হচ্ছে আপনারা বলে ফেলেন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো খেয়াল রাখবেন যে এখানে কিন্তু চট্টোপাধ্যায় দেওয়া আছে, ঠিক আছে, বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়। তো অনেকে হচ্ছে আমরা ভুল করে আমরা বলে ফেলি বা লিখে ফেলি হচ্ছে চট্টোপাধ্যায়, যেমন আমরা লিখে ফেলি রাখো যে চট্টোপাধ্যায়। এটা অনেকেই ভুল করে, কিন্তু আসলে এটা হবে আমাদের ভুল, কারণ এখানে হচ্ছে আমাদের একটা আকার আসবে এভাবে যে চট্টোপাধ্যায়। তাহলে আমাদের প্রথমে আমাদের নামটা ঠিক রাখতে হবে, সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর এখানে এটা হচ্ছে আমাদের উময় ক, এখানে কি আছে এটাকে ভাঙলে পাবো হচ্ছে আমরা উময় ক, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের উচ্চারণ হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো তারপর দেখেন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার হচ্ছে যে এখানে চট্টোপাধ্যায়, তার প্রকৃত নাম হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং তাকে বাংলা সাহিত্যের, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট বলা হয়। এর মানে হচ্ছে যে বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্যে তিনি যত কবিতা হোক, গদ্য, উপন্যাস, নাটক যত কিছু লিখেছেন, তার যে অবদান, তার এই অবদানের কারণে তাকে বলা হয় বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট। তার জন্ম হচ্ছে 26 জুন 1838 খ্রিস্টাব্দ। তিনি জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে। তিনি জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে। তার শিক্ষা জীবন হচ্ছে তিনি বিএ অর্থ যে ব্যাচেলার্স অফ আর্টস তিনি পাশ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, এবং তিনি প্রথম স্নাতকদের একজন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএ পাশ করেন এবং তিনি পেশা জীবনে ছিলেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। তাই তিনি একজন লেখক হলেও তিনি তার পেশাগত জীবনে তিনি ছিলেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। এবং বঙ্কিমচন্দ্রের সম্পাদনায় একটি পত্রিকার নাম হচ্ছে বঙ্গদর্শন, এটা হচ্ছে বঙ্গদর্শন, যেটি প্রকাশ করা হচ্ছে আমাদের 1872 সালে। তাহলে 1872 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক একটি পত্রিকা সম্পাদনা করা হয় যার নাম হচ্ছে বঙ্গদর্শন। এবং তিনি 1994 খ্রিস্টাব্দের 8 এপ্রিল তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। এইখান থেকে আপনাদের কিন্তু 1 অথবা 2 মার্কের একটা এমসিকিউ থাকবে। এখান থেকে আপনাদের বলতে পারে যে নিচের কোন লেখককে বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট বলা হয়। তো সেই ক্ষেত্রে উত্তরটা হবে হচ্ছে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এছাড়া আপনাদের বলতে পারে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার পেশাগত জীবনে কিসে কর্মরত ছিলেন, তিনি ছিলেন আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট। এছাড়া আরো একটি প্রশ্ন আসতে পারে যে বঙ্গদর্শন কত সালে সম্পাদনা করা হয়, সেটা হচ্ছে আমাদের হবে 1872 সালে। এবং এই পত্রিকাটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক সম্পাদনা করা হয়। তো এখান থেকে আসার মতো এইগুলোই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা আমাদের নেক্সট পার্টে যাই। তো এখানে নেক্সট পার্ট হচ্ছে এখানে যে কবিতা আছে যে সংবাদ প্রভাকর, তাই এটা হচ্ছে আমাদের একটা পত্রিকার নাম। বঙ্গদর্শনের মতো এই সংবাদ প্রভাকর রয়েছে একটা পত্রিকার নাম। এই পত্রিকায় প্রথম কবিতা লিখে তিনি তার যে প্রথম কবিতা লেখেন 15 বছর বয়সে। কত বছর বয়সে? 15 বছর বয়সে। তাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই সংবাদ প্রভাকর পত্রিকায় প্রথম কবিতা লেখার মাধ্যমে তার এই সাহিত্য জগতে প্রবেশ ঘটে। সেটা হচ্ছে আমাদের 15 বছর বয়সে সংবাদ প্রভাকর পত্রিকার মাধ্যমে। এরপরে আসে যে তার বিখ্যাত উপন্যাস, এখান থেকেও আপনাদের 1 মার্ক থাকতে পারে। তো সেটি হচ্ছে যে দুর্গেশ নন্দিনী, এটা খুবই গুরুত্বপূর্ণ। দুর্গেশ নন্দিনী হচ্ছে তার প্রথম সার্থক উপন্যাস,
সার্থক উপন্যাস হচ্ছে আমাদের দুর্গেশ নন্দিনী। এছাড়া তিনি আরো লিখেছেন কপালকুণ্ডলা, মৃণালিনী, বৃষবৃক্ষ, কৃষ্ণকান্তের হুইল, আনন্দমঠ, দেবী চৌধুরানী, রাজসিংহ এবং এবং রাজমোহনস ওয়াইফ। এটি হচ্ছে তার সম্পাদিত ইংরেজি পত্রিকা, মানে ইংরেজি আর কি প্রবন্ধ, ঠিক আছে, ইংলিশ। তো এটাকে সম্পূর্ণ আমাদের ইংরেজি ভাষায় লেখা হয়। তাহলে রাজমোহনস ওয়াইফ এটা হচ্ছে তার একটা ইংরেজি উপন্যাস। এবং প্রথম যদি বলা হয় সার্থক উপন্যাস কোনটি, তা সেটি হবে আমাদের কি দুর্গেশ নন্দিনী। তাই উপন্যাস থেকে যদি প্রশ্ন আসে আপনাকে বলবে যে রাজমোহনস ওয়াইফ এই উপন্যাসটি কোন ভাষায় রচনা করা হয়েছিল, তো সেটা হবে হচ্ছে আমাদের ইংরেজি ভাষায়। এবং যদি প্রশ্ন আসে আমাদের যে বঙ্কিমচন্দ্রের লেখা প্রথম সার্থক উপন্যাস কোনটি, তাহলে সেটি হবে হচ্ছে আমাদের দুর্গেশ নন্দিনী। এরপরে দেখেন রাজমোহনস ওয়াইফ তার প্রথম উপন্যাস, যদিও তার জীবদ্দশায় উপন্যাসটি তিনি গ্রন্থাগারে প্রকাশ করতে পারেনি। তার মানে এই রাজমোহনস ওয়াইফ এটা ছিল তার প্রথম উপন্যাস, যেটি তিনি জীবদ্দশায় তিনি গ্রন্থাগারে প্রকাশ করতে পারেননি। তার মৃত্যুর পরে তার যে সকল অনুসারী ছিল, সেই অনুসারী কর্তৃক এই উপন্যাসটি তাকে গ্রন্থাগারে রচিত করা হয়। কিন্তু তিনি যখন জীবিত থাকাকালীন অবস্থায় তিনি এটাকে গ্রন্থাগারে প্রকাশ করতে পারেননি। ওকে, এরপরে আসি যেটা হচ্ছে আমাদের মূল আলোচনা এবং আমাদের যে মূল জানার বিষয়, সেটা হচ্ছে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন। এটা বাংলার অর্থ হচ্ছে বাংলার, তাহলে বাংলার নতুন, নব্য মানে হচ্ছে নতুন, তাহলে বাংলার নতুন লেখক দিগের মানে লেখকদের প্রতি নিবেদন মানে অনুরোধ। তাহলে আমাদের পুরো এটার নামটা হবে যে বাংলার যে সকল নতুন লেখকরা আছে তাদের প্রতি যে একটা নিবেদন, যে পরামর্শ তিনি দিয়েছেন, সেই অনুসারে এটা আমাদেরকে আজকে মূল আলোচনার বিষয়। তো আলোচনার শুরুতে আমরা চলে আসি, এখানে তিনি অনেকগুলো পয়েন্ট যোগ করেছেন। এখানে মোট 13টি পয়েন্ট। কতটি? তিনি হচ্ছে এখানে আমাদের নব্য লেখকদের প্রতি নিবেদন করেছেন মোট 13টি বিষয়, ঠিক আছে, 13টি বিষয় তিনি এখানে যোগ করেছেন। তো তার মধ্যে আমাদের প্রথমটি হচ্ছে যে 1 নম্বর, যে যশের জন্য লিখিবেন না। যশ মানে হচ্ছে খ্যাতি, মনে রাখবেন যে যশ মানে হচ্ছে আমাদের খ্যাতি, ঠিক আছে, যশ মানে হচ্ছে আমাদের খ্যাতি। তো এই বলছেন যশের জন্য লিখিবেন না, মানে যশ বলতে এখানে খ্যাতি হতে পারে, অথবা অনেকে দেখেন যে হুট করে কোনো গদ্য বা পদ্য লেখা কিন্তু সেলিব্রিটি হয়ে যায়। তো এখানে যশ মানে ওয়ান কাইন্ড অফ সেলিব্রিটি, ঠিক আছে। তো বলছে যশের জন্য লিখিবেন না, তাহলে যশও হইবে না, লেখাও ভালো হইবে না। লেখা ভালো হইলে যশ আপনি আসবে। তাহলে তার মানে বঙ্কিমচন্দ্রের মতে যে যদি আমরা আমাদের নিজেদের খ্যাতি বা আমরা যদি ফেমাস হতে চাই, তো সেই ক্ষেত্রে যদি আমরা কোনো গদ্য বা যদি কোনো পদ্য লিখি, তাহলে সেটা হচ্ছে আমাদের একটা ভুল পন্থা। তিনি বলেছেন যে যদি লেখা ভালো হয় তাহলে আমাদের যশ আপনি আসবে। যেমন এখানে যদি আমরা ধরি যে সুকান্ত ভট্টাচার্য আছে, তারপরে আছে যে আমাদের রবীন্দ্রনাথ আছে, তারপরে আছে হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলাম। তো ইনারা কিন্তু কখনো ইনাদের যে যশ বা খ্যাতির জন্য কিন্তু আসেন নাই। তাদের লেখার যে গুণগত মান, তাদের লেখার মধ্যে যে লেখার যে কোয়ালিটি, এই সকল কারণে কিন্তু সুকান্ত ভট্টাচার্য বলেন, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, তারা সকলে কিন্তু আজ আমাদের বাংলা সাহিত্যে কিন্তু বিরাট অবদান রেখেছেন এবং এখনো তারা এখনো কিন্তু সুনাম বয়ে যাচ্ছে। তো এরপরে দেখেন বলছে এখানে যে 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের যে টাকার জন্য লিখিবেন না। তো অনেকে দেখা যায় যদি বলা হয় কাউকে যে আমাদেরকে 5,000 টাকা দেওয়া হবে বা 10,000 টাকা দেওয়া হবে, তার বিনিময়ে কে একটা কবিতা লিখুক। যদি কেউ বলা হয়, তো বাংলাদেশের যারা নতুন লেখক আছে তারা অবশ্যই অনেকেই লেখেন যে টাকার বিনিময়ে যদি বলা হয় যে আপনাকে 5,000 টাকা দেওয়া হবে, আপনি আমাকে একটা কবিতা লেখেন, একটা গদ্য লেখেন, তারা অবশ্যই লেখেন। কিন্তু বঙ্কিমচন্দ্রের মতে তিনি বলেছেন যে টাকার জন্য লিখিবেন না। তবে ইউরোপে এখনো টাকার জন্য অনেকে লেখেন এবং টাকাও পায়। তো ইউরোপের যেগুলো হয় সেগুলো হচ্ছে কি, যে যারা কবিতা লেখেন বা যারা লেখক আছেন তারা টাকার বিনিময়ে তারা কবিতা বা তারা গল্প গদ্য এগুলো লেখেন। কিন্তু বলেছেন এখানে যে তো এখানে বঙ্কিমচন্দ্র বলেছেন যে টাকার জন্য লিখিবেন না। ইউরোপে এখনো অনেক লোক টাকার জন্য লেখে এবং টাকাও পায়, লেখাও ভালো হয়।
তার মানে ইউরোপের লেখকেরা লেখার জন্য তারা টাকা নেন এবং তাদের লেখাও ভালো হয়, কিন্তু আমাদের এখনো সেদিন হয় না। তাই লেখকের মতে যে বাংলাদেশের যে লেখকগুলো আছেন তাদের এখনো সুদিন আসেন নাই যে তারা টাকার জন্য লিখিবেন। এখন অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হয়ে পড়ে। মনে রাখবেন যে লোকরঞ্জন প্রবৃত্তি মানে হচ্ছে যে মানুষের সন্তুষ্টি বা যে সন্তোষ বোধ, সেটা হচ্ছে আমাদের কি লোকরঞ্জন প্রবৃত্তি। তাহলে এখন যদি আমরা অর্থের উদ্দেশ্যে লিখতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের যে পাঠক থাকবে, তাহলে পাঠকের যে মন জয় করা যে বিষয়টা সেটা আমাদের প্রবল হয়ে পড়বে। বলছে এখন আমাদিগের দেশের সাধারণ পাঠকদের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃত ও অনিষ্টকর হয়ে ওঠে। তার মানে আমাদের দেশের বর্তমানে যে পাঠক সমাজ আছে তারা যেই রুচির বা যে শিক্ষা বিবেচনা করে তারা আমাদের কাছ থেকে যে লেখাগুলো চায়, তো সেইগুলা যদি দেখতে চায় তাহলে আমাদের রচনাগুলো আমাদের বিকৃত এবং অনিষ্টকর হয়ে পড়বে। তো এইখানে দুইটা হচ্ছে আমাদের বঙ্কিমচন্দ্রের যারা নতুন লেখক আছেন তাদের প্রতি তার যে নিবেদন সেটা হচ্ছে, 1 নম্বর ছিল যে যশ মানে খ্যাতির জন্য লিখিবেন না, যদি লেখা ভালো হয় তাহলে আপনি যশ চলে আসবে। আর নাম্বার 2 হচ্ছে যে টাকার জন্য লিখিবেন না, যদিও বর্তমানে ইউরোপের ক্ষেত্রে টাকা নিয়ে অনেক লেখক লেখেন, কিন্তু আমাদের বাংলাদেশে যে লেখক সমাজ আছে তাদের এখনো সেই দিন আসেন নাই। আর এই অর্থের উদ্দেশ্যে যদি লিখতে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের যে পাঠকের মনের যে তৃষ্ণা বা পাঠক সমাজ যেটা সন্তুষ্ট হয় সে সন্তুষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু কমে যাবে। তো লেখক এই 2টি পয়েন্টের মাধ্যমে কিন্তু এটি বুঝিয়েছেন। তো এরপরে আমরা যাই আমাদের নেক্সটে। তো আমাদের এরপরে 3 নম্বর যে পয়েন্টটা সেখানে তিনি উল্লেখ করেছেন যে যদি মনে এমন বুঝিতে পারেন যে লিখিয়া দেশের মনুষ্য জাতির কিছু মঙ্গল সাধন করিতে পারেন অথবা সৌন্দর্য সৃষ্টি করতে পারেন, তাহলে বঙ্কিমচন্দ্রের মতে তিনি বলছেন যে যদি কোনো ব্যক্তি বা লেখক যদি মনে করেন যে তিনি যে গদ্য বা যে কবিতাগুলো লিখবেন তার মাধ্যমে তার দেশের অথবা মনুষ্য জাতির কোনো মঙ্গল সাধন হবে অথবা তিনি তার সৌন্দর্য সৃষ্টি করতে পারবেন, তাহলে অবশ্যই লিখবেন। তার মানে লেখক বলতে যাচ্ছেন যে যদি কোনো ব্যক্তি মনে করেন যে তার লেখার মাধ্যমে দেশের মানুষের মঙ্গল হবে অথবা প্রকৃত সৌন্দর্য ফুটে উঠবে তাহলে সে অবশ্যই লিখিবে। যাহারা অন্য উদ্দেশ্য, এখানে অন্য উদ্দেশ্য বলতে আমরা আগে দেখেছি ওখানে ছিল হচ্ছে আমাদের 1 নম্বর পয়েন্টে যশ বা খ্যাতি, 2 নম্বর ছিল হচ্ছে আমাদের টাকা। তার মানে যারা অন্য উদ্দেশ্য, এটা অর্থ হচ্ছে যারা যশ অথবা টাকা এই 2 উদ্দেশ্যে লেখেন তাহাদিগকে যাত্রাওয়ালা কি হবে, যাত্রাওয়ালা প্রভৃতি নিজ ব্যবসায়ীদের সঙ্গে গণ্য করা হয়। তো এখান থেকে আপনার এটা প্রশ্ন আসতে পারে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যারা অন্য উদ্দেশ্যে মানে যশ এবং টাকার জন্য যারা কোনো কিছু লেখেন তাদেরকে কাদের সাথে গণ্য করেছেন, এটা হবে আমাদের যাত্রাওয়ালা প্রভৃতি নিজ ব্যবসায়ীদের সঙ্গে গণ্য করেছেন। এরপরে আমাদের আসে 4 নম্বর পয়েন্টে, যেটা হচ্ছে যে যারা অসত্য মানে যা সত্য নয়, তাহলে যাহা অসত্য ধর্ম বিরুদ্ধ পরনিন্দা বা পরপীড়ন অথবা স্বার্থ সাধন যাহার উদ্দেশ্য সে সকল প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে না, সুতরাং তাহা একেবারে পরিহার্য। সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য, অন্য উদ্দেশ্যে লেখনী সাধন মহাপাপ। তাহলে দেখেন এখানে বলা হচ্ছে যে যাহা অসত্য মানে যা সত্য নয়, যে সকল বিষয় সত্য নয়, ধর্মের বিরুদ্ধে থাকে অথবা পরনিন্দা বা পরপীড়ন অথবা নিজের যে স্বার্থ সাধন যার উদ্দেশ্য সে সকল প্রবন্ধ কখনো হিতকর মানে মানুষের জন্য মঙ্গলকর হতে পারে না, সুতরাং তা একেবারে পরিহার্য নয়। সত্য ও ধর্মের সাহিত্যের উদ্দেশ্য, মানে সত্য এবং ধর্ম এই 2টা বিষয়তে যে কোনো ধর্ম হতে পারে, ধর্ম এবং সত্য এটাই হচ্ছে আমাদের সাহিত্যের মূল উদ্দেশ্য, অন্য উদ্দেশ্যে লেখনী ধরা আমাদের মহাপাপ। তাহলে আমাদের যে সাহিত্য যে রচনা করা তার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সত্য এবং ধর্ম, এবং এছাড়া অন্য কোনো উদ্দেশ্যে লেখা হচ্ছে আমাদের মহাপাপ। এবং যেগুলো হচ্ছে আমাদের যেগুলো বিষয় আমাদের অসত্য, এই যে অসত্য, ধর্ম বিরুদ্ধ, পরনিন্দা, পরপীড়ন বা স্বার্থ সাধন, সেগুলো কখনোই কোনো পাঠকের জন্য হিতকর মানে মঙ্গল হতে পারে না। তো এখানে 3 এবং 4 নম্বর পয়েন্ট দ্বারা লেখক বুঝিয়েছেন যে যদি কেউ মনে করে যে তারা লিখে দেশের মানুষের জন্য
বা সৌন্দর্য সৃষ্টি করতে পারবেন তা তারা অবশ্যই লিখবেন। এছাড়া যশ এবং টাকা যদি উদ্দেশ্যে কেউ লেখেন তাহলে তাদেরকে যাত্রাওয়ালা ব্যবসায়ীদের সঙ্গে তুলনা করা হবে। ঠিক আছে, তাহলে এর পরবর্তীতে আমরা আসি। ওকে, তাহলে এখানে আমাদের 5 নম্বর এবং আমাদের 6 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে যে যাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না। তো আমাদের মধ্যে অনেকেই লক্ষ্য করা যায় যে অনেকে যদি কোনো বিষয় লেখে তারা হুটহাট করে সেটা ছাপিয়ে ফেলে, কিন্তু লেখকের মতে তিনি বলেছেন যে যাহা লিখিবেন তাহা হঠাৎ করে ছাপাইবেন না, কিছুকাল ফেলিয়া রাখিবেন, কিছুকাল পরে উহা সংশোধন করিবেন, তাহা হইলে দেখিবেন যে প্রবন্ধে অনেক দোষ আছে। তাহলে লেখকের মতে যে আমরা যে বিষয়গুলো আমরা লিখি তো সেগুলো হচ্ছে আমরা কিছুকাল বা 2-1 বছর আমরা ফেলে রাখবো, যার ফলে সেগুলো আমাদের সামনে তার মধ্যে যে ভুল থাকবে ত্রুটি থাকবে সেগুলো হচ্ছে আমাদের সামনে উন্মোচন হবে, যার ফলে সেখান থেকে আমরা অনেক দোষ খুঁজে পাবো এবং পরবর্তীতে সেগুলো আমাদের সংশোধন করা সহজ হবে। কাব্য নাটক উপন্যাস 2-1 বৎসর, কত 2-1 বৎসর ফেলিয়া রাখিয়া তারপর সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ করে। তার মানে লেখকের মতে যদি কেউ কোনো কাব্য নাটক উপন্যাস লেখে তাহলে তাদের হুট করে সেটাকে ছাপিয়ে ফেলা উচিত নয়, তার মতে 2-1 বছর সেটা ফেলে রাখতে হবে এবং তারপর সংশোধন করে সেগুলোকে উৎকর্ষ লাভ করে। তো যাহারা সাময়িক সাহিত্যের কাজে নিযুক্ত তাহাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি ঘটিয়া ওঠে না। অর্থাৎ আমরা দেখেছি যে এর আগে যে সকল লেখক টাকা অথবা যশ, যে সকল লেখক হচ্ছে টাকা এবং যশের জন্য লেখেন, টাকা অথবা হচ্ছে যশ, এই দুইটা কারণে লেখেন, তারা কিন্তু এই কোনো সাহিত্য কিন্তু 2-1 বছর তারা ফেলে রাখেন না, তারা হুট করেই কিন্তু সেগুলোকে ছাপিয়ে দেন। তো সেই ক্ষেত্রে লেখক বলেছেন যে যাহারা সাময়িক সাহিত্যের কাজে নিযুক্ত তাদের পক্ষে এই নিয়মটি রক্ষা করা হয়ে ওঠে না, এজন্য সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর। তাহলে এখানে লেখক বলেছেন যে যারা সাময়িক সাহিত্য লেখেন তারা হচ্ছে লেখকের পক্ষে অবনতিকর। ওকে, এরপরে আসে হচ্ছে আমাদের 6 নম্বর, যে বিষয়ে যাহার অধিকার নয়, অর্থাৎ যে বিষয়ে লেখক জানেন না বা লেখকের পূর্ববর্তী কোনো জ্ঞান নেই অথবা ধারণা নেই সেই বিষয়ে তার হস্তক্ষেপ অকর্তব্য। অর্থাৎ যদি লেখক কোনো বিষয় যদি না জানেন তাহলে সেক্ষেত্রে লেখা তার কোনো অধিকার নাই। এটি সোজা কথা, কিন্তু সাময়িক সাহিত্যে এই নিয়মটি রক্ষিত হয় না। অর্থাৎ যারা সাময়িক লেখক, যারা খুব স্বল্প লেখেন তারা কিন্তু এটি মানেন না, তারা যে বিষয়গুলো না জানেন তারা কিন্তু সেগুলো এর মধ্যে যুক্ত করে রাখেন। তাহলে লেখকের মতে যে বিষয়ে যার অধিকার নেই সেই বিষয়ে তার হস্তক্ষেপ অকর্তব্য। ঠিক আছে, তাহলে এরপরে নেক্সটে আসছি আমরা 7 নম্বরে। তাহলে দেখেন 7 নম্বরে এখানে বলছে যে বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না। তো অনেকে মনে করে যে আমি হয়তো অনেক বেশি পারি, তো সেক্ষেত্রে আমি 2-1টা কবিতা বা 2-1টা গদ্য আমরা লিখি, কিন্তু এখানে লেখক বলেছেন যে বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না, বিদ্যা থাকিলে তাহা আপনি প্রকাশ পায়, চেষ্টা করিতে হয় না। তো যদি আপনার যদি বিদ্যা থাকে তো সেক্ষেত্রে আপনাকে নিজ উদ্যোগে আপনাকে সেটা প্রকাশ করতে হবে না, আপনি সেটা নিজ ভাবেই সেটা প্রকাশ পাবে, চেষ্টা করতে হবে না। তো বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের অতিশয় বিরক্তিকর এবং রচনার পরিপাট্যের জন্য বিশেষ হানিকর। এখানে এখনকার প্রবন্ধে ইংরেজি, সংস্কৃত, ফরাসি, জার্মান কোটেশন বড় বেশি দেখিতে পাওয়া যায়। তো আমরা এখনো অনেকে দেখি যে যারা কোনো বই লেখেন তো সেখানে দেখা যায় যে তিনি বাংলা ভাষায় তিনি লিখছেন, অথবা সেখানে ব্যবহার করা হয় কোনো স্প্যানিশ বা কোনো সংস্কৃত বা কোনো অন্য ভাষার কোনো কোটেশন দেওয়া হয়। তো যেটা আমরা জানি না, তো সেগুলো কিন্তু পাঠকের কখনো জন্য পরিপাঠ্যের জন্য হানিকরই পড়ে। তো লেখক কিন্তু সেগুলোর অর্থ তারা বুঝতে পারেন না যে কোটেশনের অর্থটা কি। ধরেন যে একজন ব্যক্তি যিনি ইংরেজি সাহিত্যের কিছু জানেন না বা ইংরেজিতে পড়তে পারেন না, তো সেক্ষেত্রে যদি আপনি ইংরেজি যদি কোনো কোটেশন যদি এখানে যুক্ত করেন তো সেক্ষেত্রে যে পাঠক সে কিন্তু সেগুলো বুঝতে পারবে না যে এখানে কি অর্থ বহন করছে। এই জন্য লেখক বলেছেন যে এখনকার প্রবন্ধে ইংরেজি, সংস্কৃত, ফরাসি, জার্মান কোটেশন বড় বেশি দেখা যায়। যে ভাষা আপনি জানেন না পরের গ্রন্থের সাহায্যে সে ভাষা হইতে কদাচ উদ্ধৃত করিবেন না। উদ্ধৃত মানে হচ্ছে নকল করিবেন না। তার মানে লেখক এখানে বলেছেন যে ভাষা আপনি জানেন না, মনে করেন যে আপনি সংস্কৃত বা ফরাসি বা স্প্যানিশ আপনি জানেন না, তাহলে ওই ভাষা থেকে যে কোনো উদ্ধৃতি সেগুলো হচ্ছে আপনারা আপনাদের লেখার মধ্যে যুক্ত করবেন না।
এরপরে আমাদের নম্বর 8 আসে যে অলংকার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না। অলংকার মানে হচ্ছে আমাদের আমাদের মেটাফোর বা আমাদের রূপক, তো এটাকে আমাদের অলংকার বলা হয়। তো অনেকে আপনারা সবসময় ব্যবহার করেন, যেমন আপনারা সমাসের ক্ষেত্রে পড়েন যে চাঁদের মতো মুখ বা চন্দ্রমুখ, তারপরে আসে আপনাদের সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। তো সেক্ষেত্রে আমাদের এই যে কোনো কিছুর সঙ্গে যে আমাদের তুলনা করা হয় সেটা হচ্ছে আমাদের রূপক বা অলংকার। তো লেখকেরা যারা যারা লেখেন তারা অনেক সময় তাদের লেখাকে আরো ফুটিয়ে তোলার জন্য তার বিভিন্ন ধরনের রূপক মানে মেটাফোর অলংকার এগুলো তারা ব্যবহার করেন। এর মাধ্যমে হয় কি যে লেখাটা আরো ফুটিয়ে ওঠে। কিন্তু এখানে বঙ্কিমচন্দ্র বলেছেন যেখানে যে অলংকার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টা করিবেন না। স্থানে স্থানে অলংকার বা ব্যঙ্গের প্রয়োগ হয় বটে, লেখকের ভাণ্ডারে এই সামগ্রী থাকিলে প্রয়োজন মতে আপনি আসিয়া পৌঁছাবে। তো এখানে তিনি বলেছেন যে যদি লেখকের মাথায় যদি প্রকৃত জ্ঞান থাকে তাহলে সব স্থানে এই যে রূপক বা অলংকার বা ব্যঙ্গের প্রয়োজন হয় না, যেখানে প্রয়োজন হয় সেখানে আপনি আসিয়া পড়িবে। বলছে যে ভান্ডারে মানে যদি মাথায়, এটা ভান্ডার মানে কি আমাদের মাথায়, তাহলে ভান্ডারে না থাকিলে মাথা কুটিলেও আসিবে না। তার মানে বঙ্কিমচন্দ্রের মতে যে লেখক তিনি সবকিছুর অর্থ জানেন, তার ক্ষেত্রে সব স্থানে কিন্তু আমাদের অলংকার বা ব্যঙ্গার্থের প্রয়োজন হবে না। যদি তার মাথায় থাকে, যদি ভান্ডারে থাকে, তাহলে সে আপনা আপনি সেই সব স্থানে যুক্ত করতে পারবেন। বলছে অসময়ে বা শূন্য ভান্ডারে অলংকার প্রয়োগের বা রসিকতার চেষ্টার মতো কদর্য মানে কি, মানে খারাপ কাজ বা অসৌন্দর্য, এটা কদর্য আর কিছুই নাই। তো এখানে অর্থ হচ্ছে যে যেখানে আমাদের অলংকার প্রয়োজন সেখানে মনে করেন যে কোনো লেখক অলংকার দিল না, আর যেখানে অলংকারের প্রয়োজন নাই সেখানে অলংকার দিল। তো সেক্ষেত্রে এটা পাঠকের ক্ষেত্রে বুঝতে অসুবিধা হবে। পাশাপাশি তিনি যে অলংকারটা বা যিনি যে রসিকতাটা যে এখানে ব্যবহার করলেন সেটা একটা কদর্য মানে একটা খারাপ একটা গুণ হিসেবে এখানে দেখা হবে। তার মানে লেখকের মধ্যে বলেছেন যে অলংকার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টা হইবেন না। প্রত্যেক স্থানে যে আমাদের অলংকার বা আমাদের ব্যঙ্গার্থ এগুলো আমাদের ব্যবহার করতে হবে এমন নয়। তার মতে যদি আমাদের ভান্ডারে থাকে তাহলে আমাদের আপনা আপনি আমাদের সেখানে পৌঁছে যাবে। এবং তিনি বলেছেন যে অসময় মানে ভুল জায়গায় এবং শূন্য ভান্ডারে অলংকার প্রয়োগের চেষ্টা করা যাবে না। অর্থাৎ যেখানে আমাদের অলংকারের প্রয়োজন সেখানে আমরা অলংকার ব্যবহার করলাম না, কিন্তু যেখানে আমাদের অলংকারের ব্যবহার করার প্রয়োজন নাই সেখানে আমরা অলংকারের ব্যবহার করি। তো সেক্ষেত্রে আমাদের যে লেখক যে বিষয়গুলো পাঠককে বোঝাতে চান সেগুলো কিন্তু কোনো পাঠক ভালোভাবে বুঝতে পারেন না। এই কারণে বঙ্কিমচন্দ্র এই উপদেশগুলো দিয়েছেন। তো এরপরে আমরা আসি যে নম্বর 9, তিনি এখানে বলেছেন যে স্থানে অলংকার, তার মধ্যে যে স্থানে অলংকার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে সেই স্থানটি কাটিয়া দিবে, এটি প্রাচীন বিধি। তার মানে যারা প্রাচীন কালে যারা লেখক ছিলেন তাদের মতে ছিল যে স্থানে কোনো রূপক বা কোনো ব্যঙ্গার্থ যদি অনেক সুন্দর দেখায় বা অনেক সুন্দর মনে হয় তো সেই স্থানটিকে তারা কেটে দিত, এইভাবে কেটে দিত। সেটি হচ্ছে কি আমাদের প্রাচীন বিধি। প্রাচীনকালে মনে করা হতো যে সকল স্থানে কোনো ব্যঙ্গার্থ বা কোনো অলংকার আমাদের খুব সুন্দর শোনায় বা খুব সুন্দর একটা অর্থ বহন করে সে সকল স্থান তারা কাটিয়ে দিত। এটা হচ্ছে একটা কি প্রাচীন বিধি, একটা প্রাচীন বিধি। তারপরে আমরা আসি যে আমি সে কথা বলি না, কিন্তু আমার পরামর্শ এই যে স্থানটি বন্ধু বর্গকে পুনর্পুন মানে কি বারবার পড়িয়া শোনাইবে, যদি ভালো না হইয়া থাকে তবে 2-4 বার পড়িলে লেখকের নিজেরই আর উহা ভালো লাগিবে না, বন্ধু বর্গের নিকট পড়িতে লজ্জা করিবে, তখন উহা কাটিয়া দিবে। তার মানে আমাদের যে প্রাচীন নীতি ছিল সেটা হচ্ছে যে স্থানটিতে আমাদের অলংকার বা ব্যঙ্গার্থ খুব ভালো মনে হবে সেই স্থানটি তারা কেটে দিবে। কিন্তু বঙ্কিমচন্দ্রের মতে যেখানে আপনি কোনো অলংকার ব্যবহার করবেন সেই অলংকারের যেই ব্যবহার করা জায়গাটা সেটি হচ্ছে আপনি আপনার বন্ধু বা সহপাঠীদের নিকট আপনি 2-4 বার পড়ে শোনাবেন। যদি ভালো হয়ে থাকে তাহলে আপনি পরবর্তীতে আবার বলতে পারবেন, এবং যদি আপনার মনে হয় যে এটি এখানে ভালো লাগবে না তাহলে আপনি নিজে সেটা কাটিয়ে দিবেন। ওকে, এরপরে আসে আমাদের 10 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যে সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার হচ্ছে কি সরলতা, মানে অনেস্টি যেটা বলি আমরা, সরলতা। তো সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার হচ্ছে কি আমাদের সরলতা।
তো যিনি সোজা কথায় আপনার মনের ভাব সহজে পাঠককে বুঝাইতে পারেন তিনি শ্রেষ্ঠ লেখক। তো তো যারা অনেকে বই লেখেন বা যে কবিতা লেখেন, এই কবিতা বা যে বই লেখা এগুলোর মূল উদ্দেশ্যই হচ্ছে যে লেখকের যে মনের যে অনুভূতি, সেই অনুভূতিগুলোকে পাঠকের সামনে তুলে ধরা। এখন সেখানে যদি আপনি কঠিন কঠিন যদি আপনি শব্দের ব্যবহার করেন বা রূপকের ব্যবহার করেন, যদি পাঠক যদি বুঝতে না পারে যে লেখক এখানে কি বুঝিয়েছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা কোনো কিন্তু লেখকের মধ্যে পড়বে না। তো যিনি শ্রেষ্ঠ লেখক তিনি সবসময় মনে করে যে তার পাঠকই সবকিছু, তিনি তার পাঠকের বোঝানোর জন্য তিনি সহজ সরল ভাষায় এগুলোকে উপস্থাপন করেন। এজন্য বলা হয়েছে এখানে যে সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার হচ্ছে সরলতা, যিনি সোজা কথায় আপনার মনের ভাব সহজে পাঠককে বুঝাইতে পারেন তিনি হচ্ছে আমাদের শ্রেষ্ঠ লেখক। কেননা লেখার উদ্দেশ্যই হচ্ছে আমাদের কি পাঠককে বোঝানো। তাহলে একজন লেখক মূলত লেখেন কারণ যাতে তিনি তার মনে যে অনুভূতি সেগুলোকে পাঠকের সামনে উপস্থাপন করতে পারেন। ঠিক আছে? তো এরপরে আসে হচ্ছে আমাদের 11 নম্বর, বলছে কাহারও অনুকরণ করিও না। অনুকরণ মানে হচ্ছে কি চুরি করা। ঠিক আছে, ওয়ান কাইন্ড অফ চুরি করা। ঠিক আছে, চুরি করা বা নকল করা, মনে রাখবেন যে এখানে নকল করা। তো কাহারও অনুকরণ করিও না, ও অনুকরণের দোষগুলি অনুকৃত হয়, গুণগুলি হয় না। তো এখানে অনুকরণ মানে হচ্ছে কি যে চুরি করা বা নকল করা। তো ধরুন আপনি হচ্ছে লেখক, আপনার বন্ধু হচ্ছে এখানে লেখক। তো যদি আপনার বন্ধু কোনো একটা কোটেশন ব্যবহার করে, ধরেন সেটা অন্য কোনো ভাষার হতে পারে বা এটা আমাদের কোনো বিখ্যাত উক্তি হতে পারে, তো দেখা গেল কি যে আপনি আপনার বন্ধুর থেকে দেখে দেখে আপনি সেগুলো আপনার কথাবার্তায় বা আপনার লেখার মধ্যে আপনি সেগুলো প্রয়োগ করলেন। এখন ধরুন যে আপনার বন্ধুর মধ্যে মানে লেখার মধ্যে কিছু ভুল ছিল, তাহলে তাকে যে আপনি অনুকরণ করলেন, এর ফলে কি হলো, তার মধ্যে যে সকল ভুল ছিল সেই ভুলগুলো আপনার লেখার মধ্যে চলে আসলো। এই কারণে লেখক বলেছেন যে কাহারও অনুকরণ করিও না, মানে চুরি বা নকল করো না। বলছে অনুকরণের দোষগুলি অনুকৃত হয়, তার মানে আপনি যে অনুকরণ করলেন যে আপনার বন্ধুর লেখাটা, তার মধ্যে যে ভুল বা যে ত্রুটিগুলো ছিল সেগুলো কিন্তু আপনার লেখার মধ্যে চলে আসবে। তো তিনি বলেছেন যে অনুকরণের দোষগুলি অনুকৃত হয়, মানে লাভ করা হয়, গুণগুলি আর হয় না। তাহলে আপনি যে তাকে যে অনুকরণ করলেন, অনুকরণের ফলে কিন্তু আপনার মধ্যে কোনো গুণের তৈরি হলো না। আপনি কি করলেন, এখানে অনুকরণের ফলে তার মধ্যে যে ভুল যে ত্রুটিগুলো ছিল সেগুলো আপনি অনুকরণ করে আপনি আপনার লেখার মধ্যে প্রয়োগ করলেন। এখন দেখেন কি বলছে যে অমুক ইংরেজি বা সংস্কৃত বা বাংলা লেখক এই রূপ লিখিয়াছেন, আমিও এই রূপ লিখিব, এই কথা তথাপি মনে স্থান দিও না। তো অনেকে মনে করে যে আমি একজন বাঙালি, আমার লেখার কাজ বাংলা, কিন্তু আপনি মনে করলেন যে আমি এখন থেকে বাংলা ভাষায় লিখিব না, আমি এখন থেকে ইংরেজি ভাষায় লিখিব। কারণ কি? কারণ আমাদের শেক্সপিয়ার আমাদের ইংরেজি ভাষায় লিখেছেন। তো সেক্ষেত্রে আপনি লিখতে গিয়ে আপনি দেখলেন যে তার মধ্যে যে কোটেশনগুলো ছিল সেগুলো আপনি যদি ব্যবহার করেন, তো দেখবেন যে তার মধ্যে যে আসল যে গুণাবলী ছিল সেগুলো কিন্তু আপনার মধ্যে ধারণ হবে না, বরং আপনার লেখার মধ্যে কিন্তু আরো অনেক ভুলের তৈরি হবে। এই কারণে তিনি বলেছেন যে কাহারও অনুকরণ করিও না, অনুকরণের ফলে শুধুমাত্র আমরা দোষগুলোই লাভ করি, গুণগুলো কিন্তু আমরা লাভ করতে পারি না। এরপরে আসে আমাদের 12 নম্বর, সেটা বলছে যে কথার প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না। তো এখানে আমরা দেখি যে অনেক কবিতার ক্ষেত্রে দেখানো হয় যে অনেক কিছুই বলা হয় যেগুলো আমাদের কাল্পনিক। তো তার মতে হচ্ছে যে কথার প্রমাণ দিতে পারবে না তা লিখিও না। আমরা যদি কোনো কবিতা বা গদ্য যদি লিখি যে আমরা গরু আকাশে ওড়ে, তো এটা কখনো কি পসিবল না। তাহলে গরু যে আকাশে ওড়ে না এই কথার কিন্তু কোনো প্রমাণ নাই, তার মানে এই কথাটি কিন্তু আমরা আমাদের গদ্য বা লেখার মধ্যে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। এই জন্য লেখক বলেছেন যে কথার প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না। বলছে প্রমাণগুলি সংযুক্ত করা সকল সময়ে প্রয়োজন হয় না, কিন্তু হাতে থাকা যায়। তো লেখকের মতে যে কথাগুলি একজন নতুন লেখক লিখবেন তাহার কাছে তার প্রমাণ থাকতে হবে। প্রমাণ থাকা বাধ্যতামূলক নয়, তবে যদি পাঠকের মনে কোনো প্রশ্ন তৈরি হয় বা কোনো সংশয় তৈরি হয়, তাহলে লেখক সেটি কিন্তু তাকে দেখাইতে পারবেন যে না আসলে এখানে আমাদের প্রমাণগুলো আছে, এই প্রমাণের ভিত্তিতে আমি লেখাগুলো এখানে উল্লেখ করেছি। ঠিক আছে,
আচ্ছা, এরপরে যেটা আসে আমাদের সর্বশেষ যে পয়েন্ট, 13 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যে বাঙ্গালা সাহিত্য। বাঙ্গালা মানে হচ্ছে আমাদের বাংলা, যেটা আমাদের বাংলা লিখি, সে বাংলা লেখার আগে যে রূপটা ছিল তাকে বলা হয় বাঙ্গালা। তাহলে বাঙ্গালা সাহিত্য, বাঙ্গালার ভরসা, মানে বাংলার সাহিত্য হচ্ছে কি বাংলার ভরসা। এই নিয়মগুলি বাঙ্গালার লেখক দিকে দ্বারা রক্ষিত হইলে বাঙ্গালা সাহিত্যের উন্নতি উন্নতি বেগে হইতে থাকিবে। তার মানে উপরে লেখক যে 12টি যে পয়েন্ট যুক্ত করেছেন, এই যে 12টি পয়েন্ট তিনি যদি মেনে চলেন কোন নতুন লেখক, তাহলে আমাদের কি হবে, তাহলে বাংলা সাহিত্যের উন্নতি বেগে হইতে থাকিবে। এই যে তিনি যে মোট 13টি এবং যে 12টি যে মূল পয়েন্ট, এই পয়েন্টগুলো তিনি যে যুক্ত করেছেন যে কোনো নতুন লেখকের ক্ষেত্রে, এগুলো যদি কোনো ব্যক্তি বা কোনো যদি লেখক যদি এগুলো মেনে চলেন, তাহলে লেখকের মতে যে বাংলা যে সাহিত্যের যে অবনতি যে পর্যায়, সে অবনতির পর্যায়গুলো কাটিয়ে এই লেখাগুলো হচ্ছে আমাদের উন্নতির দিকে ধাবিত হবে। ঠিক আছে, তাহলে এই যে পুরো যে লেখাটা আমাদের ছিল যে আলোচনা, এই আলোচনাটা হচ্ছে আমাদের যে বাংলার যে নতুন লেখকগুলো যে অনেক কিছু লেখেন, তাদের প্রতি আমাদের লেখকের একটা নিবেদন বা অনুরোধ, তারা যেন এগুলো মেনে চলেন। তো এরপরে আসি হচ্ছে আমরা আমাদের নেক্সট পার্টে আসি। তো এইখান থেকে আমাদের যে শব্দার্থগুলো আছে, সেখানে এখানে দেখা যাচ্ছে আমাদের যশ। আমি আপনাদের আগেই বলেছিলাম যে যশ মানে হচ্ছে খ্যাতি বা সুখ্যাতি। যশ মানে কি? তো যশ মানে হচ্ছে আমাদের খ্যাতি বা সুখ্যাতি, সুখ্যাতি। এরপরে আসা হচ্ছে আমাদের যে লোকরঞ্জন। লোকরঞ্জন অর্থ হচ্ছে যে জনসাধারণের মনোরঞ্জন বা সন্তোষ বিধান। তাহলে একজন পাঠকের যে মন জয় করা যে বিষয়, সেটা হচ্ছে আমাদের কি লোকরঞ্জন। মানে লেখকের লেখা পড়ে যে একজন পাঠকের মধ্যে যে তিনি যে বুঝতে পারবেন, তার যে তৃপ্ত হওয়ার যে আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে আমাদের মনোরঞ্জন বা সন্তোষ বিধান। তাহলে লোকরঞ্জন শব্দের অর্থ হচ্ছে যে জনসাধারণের বা পাঠকের মনোরঞ্জন বা সন্তোষ বিধান। এরপর আসে হচ্ছে আমাদের কি ধর্ম বিরুদ্ধ। এটা অর্থ হচ্ছে যে নীতি নৈতিকতার বিরোধী। তো যেই লেখাগুলো হচ্ছে আমাদের ধর্ম অনুযায়ী হয় না, বা যেগুলো আমাদের নীতি নৈতিকতার বিরোধী থাকে, তো সেই লেখাগুলো কিন্তু এখানে আমাদের লেখা যাবে না। এরপর আসা হচ্ছে আমাদের কি কোটেশন, মানে হচ্ছে উদ্ধৃতি। তো দেখা যায় যে অনেক অনেক ইংরেজি বলেন বা অন্যান্য ভাষা ক্ষেত্রে দেখা যায়, তো উদ্ধৃতিগুলো মনে করেন এখানে কিছুটা বলা আছে এভাবে বলে, মনে করেন আমাদের শেষ আছে এটা হচ্ছে আমাদের উদ্ধৃতি। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের উদ্ধৃতি। তো এটা মানে হচ্ছে কোটেশন, কোটেশন বা উদ্ধৃতি। এরপর আসে কি অলংকার, মানে হচ্ছে কি যে ভূষণ। অলংকার মানে কি ভূষণ, যেটা আমরা বললাম যে ভূষণ বা রূপক, যেটা আমরা বলি আমরা রূপক। ঠিক আছে, ভূষণ বা রূপক। এরপর আসে আমাদের ব্যঙ্গ। ব্যঙ্গ মানে কি পরিহাস করা। ব্যঙ্গ মানে পরিহাস করা। কদাপি মানে হচ্ছে কখনো, এবং বাঙ্গালা মানে হচ্ছে আমাদের কি বাংলা। তাই বাংলাকে আমরা যে বর্তমানে যে রূপে লিখি, তো তৎকালীন সময় সেটাকে আমাদের বলা হতো বাঙ্গালা বলা হতো। এই কারণে এখানে লেখক লিখেছেন যে বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন। এটাকে আমাদের আগে লেখা হতো বাঙ্গালা বলে, কিন্তু আমাদের আস্তে আস্তে আমাদের রূপটা চেঞ্জ হয়ে এটা হয়েছে আমাদের বাংলা। এই রূপটা আমাদের এইভাবে চেঞ্জ, সেটা হচ্ছে আমাদের যে প্রথমে ছিল হচ্ছে আমাদের বাঙ্গালা। ঠিক আছে, প্রথমে ছিল বাঙ্গালা, তারপরে এখান থেকে আসলো হচ্ছে আমাদের যে বাংলা, এখানে আমাদের উম আসলো, তারপরে আছে আমাদের এখানে আমাদের বাংলা, একটু তো এখানে প্রথমে আমাদের লেখা হতো কি আমাদের বাঙ্গালা, তারপরে আসলো আমাদের বাংলা, তারপরে আসলো এখান থেকে আমাদের বাংলা। তো এই রূপটা আমাদের এভাবে আমাদের পরিবর্তন হয়েছে। প্রথমে ছিল হচ্ছে আমাদের বাঙ্গালা, তারপরে বাংলা, তারপরে হচ্ছে আমাদের কি বাংলা। তো এইটা হচ্ছে আমাদের পরিবর্তিত রূপ হচ্ছে এটা, যার কারণে আমাদের বর্তমানে বাংলা ব্যবহার করা হয়, কিন্তু ওই সময়ে লেখকের আমলে ব্যবহার করা হতো আমাদের বাঙ্গালা শব্দটি। ঠিক আছে, তো এটি হচ্ছে আমাদের এই যে পুরো যে আমাদের যে গদ্য, এই গদ্যে এটা হচ্ছে আমাদের শব্দার্থ, এটা হচ্ছে আমাদের শব্দার্থ। ওকে, তো এরপরে যা হচ্ছে আমরা আমাদের পাঠ পরিচিতিতে। তো এই পাঠ পরিচিতি অর্থ হচ্ছে যে লেখক এই যে পুরো যে গদ্যগুলো লিখেছেন, এটির মাধ্যমে তিনি কি বুঝিয়েছেন, সেটা হচ্ছে আমাদের পাঠ পরিচিতি। তো সেটি হচ্ছে আমাদের যে বাঙ্গালার এই যে বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন রচনাটি প্রথম প্রকাশিত হয় প্রচার পত্রিকায়। কোথায়? প্রচার পত্রিকায় করা হয় 1885 সালে। পরে এটি তার বিবিধ প্রবন্ধ নামক গ্রন্থে অন্তর্ভুক্ত করা হয়, মানে এখানে যুক্ত করা হয়। তাহলে আমরা দেখি যে বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন রচনাটি প্রথম প্রকাশিত হয় হচ্ছে আমাদের প্রচার পত্রিকায়। কোথায়? প্রচার পত্রিকায়। কত সালে?
1885 সালে। তো এরপরে আসে যে পরে এটি তার বিবিধ প্রবন্ধ নামক গ্রন্থে অন্তর্ভুক্ত করা হয়। নতুন লেখকদের প্রতি তিনি যে উপদেশ বা যে পরামর্শ এখানে উপস্থাপন করেছেন তার প্রতিটি বক্তব্যই পালনযোগ্য। তিনি বলেন যে খ্যাতি বা অর্থের উদ্দেশ্য নয়, লিখিতে হবে মানুষের কল্যাণ সাধন কিংবা সৌন্দর্য সৃষ্টির অভিপ্রায়। তার মানে লেখক বলেছেন যে যশ মানে খ্যাতি অথবা অর্থ, এই দুই উদ্দেশ্যে আমাদের লেখা যাবে না। লিখতে হবে কেন? যে মানুষের কল্যাণ সাধন অথবা আমাদের সৌন্দর্য সৃষ্টির অভিপ্রায়। বঙ্কিমচন্দ্রের মতে অসত্য, নীতি নৈতিকতা বিরোধী কিংবা পরনিন্দার উদ্দেশ্য প্রাণোদিত বা স্বার্থ তাড়িত লেখা পরিহার করা বাঞ্ছনীয়। তো তিনি মনে করেন যে সকল কথার কোনো ভিত্তি নাই, যেগুলো অশুদ্ধ, যেগুলো হচ্ছে আমাদের ধর্ম বিরোধী মানে নীতি নৈতিকতা বিরোধী কিংবা পরনিন্দা অথবা স্বার্থ তাড়িত, সেগুলো আমাদের পরিহার করা বাঞ্ছনীয়। তিনি বলতে চান নতুন লেখকরা কিছু লিখে তার তাৎক্ষণিকভাবে না ছাপিয়ে কিছুদিন অপেক্ষা করলে, বারবার পাঠ এবং সংশোধন করলে লেখাটি সমৃদ্ধ হয়ে উঠবে। এটার অর্থ হচ্ছে, ধরুন আপনি লেখক, তো আপনি আজকে কোনো একটা গদ্য বা কবিতা আপনি লিখে ফেললেন, তারপরে সেটি আপনি ছাপিয়ে দিলেন। তো সেক্ষেত্রে কিন্তু যদি আপনার কোনো ভুল থাকে সেগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো লেখকের মতে যদি কোনো উপন্যাস বা যদি কোনো গ্রন্থ লেখেন, তাহলে তার মতে তিনি বলেছেন যে 2-1 বছর সেটা ফেলে রাখতে হবে এবং সেগুলোকে বারবার পাঠ করতে হবে। এই পাঠ করার মাধ্যমে দেখা যাবে যে আমাদের তার মধ্যে যে ভুল বা যে ত্রুটিগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের সামনে উন্মোচন হবে এবং সেগুলোকে আমরা পরবর্তীতে আমরা সংশোধন করতে পারবো। যার কারণে তিনি বলেছেন যে তাৎক্ষণিকভাবে কোনো কিছু না ছাপিয়ে কিছুদিন অপেক্ষা করে বারবার পাঠ ও সংশোধন করলে লেখাটি সমৃদ্ধ হয়ে উঠবে। তারপরে এরপর তিনি বলেছেন যে যার যে বিষয়ে অধিকার নেই সে বিষয়ে লেখার চেষ্টা করা অনুচিত। মনে করেন যে আপনি স্প্যানিশ ভাষা আপনি জানেন না, ঠিক আছে? স্প্যানিশ ভাষা বা মনে করেন আপনি ফরাসি ভাষা আপনি জানেন না, কিন্তু সেখান থেকে আপনি অনুকরণ করলেন যে কোনো লেখকের যে উক্তি আছে সেগুলো হচ্ছে আপনি অনুকরণ করলেন। অনুকরণ করার ফলে যেটা আপনি লিখলেন এটা আসলেই উচিত নয়, এটা হচ্ছে আমাদের অনুচিত কাজ। তেমনি লেখায় বিদ্যা জাহির করাও প্রবণতাকে তিনি নিন্দনীয় বলেছেন। যে আপনি মনে করলেন যে না, আমার মধ্যে আমাদের অনেক গুণ বা আমার মধ্যে অনেক বিদ্যা, তো সেগুলোকে প্রকাশ করার জন্য আমি আমার যে গদ্য বা যে কবিতা তার মধ্যে আমি অনেক বড় বড় আমি শব্দ যুক্ত করব বা অনেক কঠিন শব্দ যুক্ত করব, যাতে কোনো পাঠক বুঝতে পারে যে আমার জ্ঞানের পরিসীমা অনেক বড়। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য কি? আমাদের লেখকদের মূল উদ্দেশ্য হচ্ছে যে কোনো পাঠককে যেন তার মনের ভাবটা যেন প্রকাশ করতে পারে। এজন্য লেখকানে বলেছেন যে তেমনি লেখায় বিদ্যা জাহির করার প্রবণতাকে তিনি নিন্দনীয় বলে মনে করেছেন। এভাবে ছোট লেখাটিতে তিনি লেখকের আদর্শ কি হওয়া উচিত তা অত্যাবশ্যকীয় শব্দে প্রয়োগে উপস্থাপন করেছেন। নবীন লেখকেরা বঙ্কিমচন্দ্রের পরামর্শ অনুসরণ করলে লেখক ও পাঠক উভয়ই নিশ্চিতভাবে উপকৃত হবেন। তার মানে যে বঙ্কিমচন্দ্র যে আমাদের 13টি যে আমার উপদেশ দিয়েছেন, এই প্রতিটি যদি আমরা উপদেশ মেনে চলি তাহলে আমাদের যে নতুন যে লেখক থাকবে এবং যে পাঠক, তার উভয় কিন্তু আমাদের এখান থেকে উপকৃত হবেন। তেমনি আমাদের মননশীল ও সৃজনশীল জগৎ আরো সমৃদ্ধ হবে। তার মানে তিনি যে আমাদের উপদেশগুলো দিয়েছেন এগুলো যদি আমরা মেনে চলি, তাহলে আমাদের যে লেখকগণ এবং যে পাঠক আছেন তারা উভয় কিন্তু এখান থেকে উপকৃত হবে, যার মাধ্যমে কিন্তু আমাদের বাংলা সাহিত্য কিন্তু আরো অনেক সমৃদ্ধ হয়ে উঠবে। ঠিক আছে? তো এইটা ছিল হচ্ছে আমাদের মূল পাঠ। এখন বলেন যে আপনারা এটুকু ভালো করে বুঝতে পেরেছেন কিনা? আপনারা যদি কোনো কিছু বুঝতে যদি না পারেন তো আমাকে বলেন যে আমি এটুকু বুঝতে পারি নাই। তো এইটা ছিল হচ্ছে আমাদের সম্পূর্ণ পড়া। এরপরে আমরা যাব হচ্ছে আমাদের এমসিকিউ পার্টে। তো যেখান থেকে আপনার যদি কোনো অসুবিধা থাকে তো আমাকে বলতে পারেন যে স্যার বা ভাই এখান থেকে আমি বুঝতে পারি নাই, না হলে আমরা আমাদের পরবর্তী পাঠে যাব। ওকে, তাহলে আমরা আমাদের নেক্সটে যাই। ওকে।
তো এতক্ষণ যে আমরা এটাকে যে পড়লাম, যে আমরা আমাদের যে কবি সম্পর্কে, যে কবি কত সালে জন্মগ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন, যে এতগুলো কিছু আমরা পড়ে আসলাম এখান থেকে, তার সম্পূর্ণটাই হচ্ছে আমাদের এখন এমসিকিউ থাকবে। তো এখান থেকে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে এখান থেকে কোনটা উত্তর হতে পারে। আপনাদের সামনে আমরা এতক্ষণ দেখিয়েছি যে কোনটার উত্তর কি হবে। এখন হচ্ছে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে আপনি বোঝাবেন যে এর উত্তরটা কি হবে। তো এখানে বলা হচ্ছে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম কত সালে? ক 1838, খ 1842, গ 1838, খ 1840, গ 1842, ঘ 1894। এখন আপনারা এখান থেকে আমাকে কমেন্ট করে বলবেন যে এই প্রশ্নের উত্তর কি হবে। আপনারা একটু কমেন্ট করে জানান যে এই এমসিকিউ এর উত্তরটা কোনটা হবে। ক, খ, গ, ঘ শুধু এভাবে লেখেন। যদি উত্তর ক হয় ক, খ হলে খ, গ হলে গ, এভাবে আমাকে উত্তরটা লিখে দেন। আপনারা কমেন্ট সেকশনে এই এমসিকিউটার উত্তরটা একটু লিখে দেন। সেলিম আহমেদ লিখেছেন একের ক 1838 সালে। আচ্ছা, আপনারা আরো অনেকে যুক্ত করেন যে এটা আমাদের কি হতে পারে। আপনারা একটু যুক্ত করেন যে এটা আমাদের উত্তর কি আসতে পারে, যে তিনি কত সালে জন্মগ্রহণ করেন। সেলিম আহমেদ লিখেছেন একের ক। আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান যে এটি আমাদের কি হতে পারে। একটু দ্রুত আপনারা একটু রেসপন্স করেন, যাতে আমরা আমাদের পাঠটাকে আরো সুন্দরভাবে আগাতে পারি। তো ঠিক আছে, তাহলে আমাদের সেলিম আহমেদ যিনি যে কমেন্ট করেছেন যে একের ক, এটি সম্পূর্ণ সঠিক। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হচ্ছে আমাদের 1838 সালে। কত সালে? 1838 সালে। তো এরপরে আমাদের দ্বিতীয় প্রশ্নে যাই আমরা। বলেছে যে বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ক লোকরহস্য, খ বিবিধ প্রবন্ধ, ক কমলাকান্তের দপ্তর, ঘ সাম্য। তো এটিও আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে বলেন যেটি উত্তর কি হবে। ক, খ, গ, ঘ। বলেছে বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ক লোকরহস্য, খ বিবিধ প্রবন্ধ, গ কমলাকান্তের দপ্তর, ঘ সাম্য। এটির উত্তর কি হবে আপনারা কমেন্ট করেন। কমেন্ট করে আমাকে জানান যে এটার উত্তর কি হবে। দুই নম্বরের উত্তর এখানে আছে যে বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটা আপনি কমেন্ট করে জানান যেটা কি হবে, ক, খ, গ নাকি ঘ। দুইয়ের কোনটি হবে আপনারা একটু কমেন্ট করে জানান। দুইয়ের কোনটি হবে একটু কমেন্ট করে জানান। যে বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ক লোকরহস্য, খ বিবিধ প্রবন্ধ, গ কমলাকান্তের দপ্তর, ঘ সাম্য। তো এখানে উত্তরটি হবে হচ্ছে যে বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন এই প্রবন্ধটি হচ্ছে আমাদের বিবিধ প্রবন্ধ। কোথা থেকে? বিবিধ প্রবন্ধ। আমাদের দুইয়ের খ হবে যে বিবিধ প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের হবে কি উত্তর হবে বিবিধ প্রবন্ধ। ওকে, তারপর নেক্সট। এরপরে বলছে যে কোন ধরনের লেখা পরিহার করা বাঞ্ছনীয়, মানে কোন ধরনের লেখা পরিহার করা উচিত। বলছে সত্যনিষ্ঠ লেখা, পরনিন্দা বা পরপীড়নমূলক লেখা, দেশত্ববোধক লেখা, সহজ সরল লেখা। বলছে যে কোন ধরনের লেখা পরিহার। পরিহার মানে হচ্ছে আমাদের বাদ দেওয়া। পরিহার মানে হচ্ছে আমাদের বাদ দেওয়া
বা বর্জন করা, বাদ দেওয়া বা হচ্ছে আমাদের বর্জন করা। ঠিক আছে, তাহলে লেখকের মতে যে কোন ধরনের লেখা হচ্ছে আমাদের পরিহার বা বর্জন করা বাঞ্ছনীয় মানে উচিত? ক সত্যনিষ্ঠ লেখা, খ পরনিন্দা বা পরপীড়নমূলক লেখা, গ দেশাত্মবোধক লেখা, ঘ সহজ সরল লেখা। তো এটা আপনারা কমেন্ট করে জানান যে এই 3 নম্বর প্রশ্নের উত্তরটা আমাদের কি হবে। 3 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে এটা হচ্ছে আপনারা আমাকে কমেন্ট করে জানান কোনটা হবে। হ্যাঁ, সেলিম আহমেদ লিখেছেন যে এটা উত্তর হবে খ, এটা সম্পূর্ণ সঠিক। এটা হবে হচ্ছে আমাদের পরনিন্দা বা পরপীড়নমূলক কথা, অর্থাৎ যে অন্যের নামে যে নিন্দা করা মানে খারাপ কথা বলা অথবা অন্যকে কথার মাধ্যমে কষ্ট দেওয়া, এই সকল লেখা হচ্ছে আমাদের পরিহার করা উচিত। তারপরে বলছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম কি? যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম ক সবুজপত্র, খ বঙ্গদর্শন, গ সমকাল, ঘ কবিতা। তো এইটিও আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে বলে দেন যে এটি উত্তর কি হবে, যে সবুজপত্র, বঙ্গদর্শন, সমকাল, কবিতা। 4 নম্বর এমসিকিউর উত্তর কি হবে এটা আপনারা কমেন্টের মাধ্যমে জানান যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম কি? সবুজপত্র, বঙ্গদর্শন, সমকাল, কবিতা। কমেন্টের মাধ্যমে জানান যে এটির উত্তর কি হবে, যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম কি? তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে আমাদের কি? বঙ্গদর্শন। এই বঙ্গদর্শন পত্রিকাটি এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত একটা পত্রিকার নাম। তো এরপরে আসি আমরা পরবর্তী 5 নম্বরে, যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পেশাগত জীবনে কি ছিলেন? মানে পেশাগত জীবনে তিনি কি ছিলেন? ক শিক্ষক, খ সাংবাদিক, গ ম্যাজিস্ট্রেট, ঘ চিকিৎসক। আপনারা কমেন্ট করে জানান যে 5 নম্বরের উত্তরটা আমাদের কি হবে, শিক্ষক, সাংবাদিক, ম্যাজিস্ট্রেট নাকি চিকিৎসক? সেলিম আহমেদ এর আগের যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে হ্যাঁ 4 নম্বরের প্রশ্ন উত্তর হবে হচ্ছে আমাদের বঙ্গদর্শন। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে আমাদের বঙ্গদর্শন। 4-এর খ হবে। এরপরে আসি হচ্ছে আমরা 5। তাহলে 5 নম্বর হলে এখানে বলছেন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পেশাগত জীবনে কি ছিলেন? পেশাগত জীবনে কি ছিলেন এটির উত্তর কি হবে একটু জানান। যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পেশাগত জীবনে কি ছিলেন? ক শিক্ষক, খ সাংবাদিক, গ ম্যাজিস্ট্রেট, ঘ চিকিৎসক। আপনারা কমেন্টের মাধ্যমে জানান যে এটির উত্তর কি হবে। হ্যাঁ গ সঠিক উত্তর। তাহলে হবে যে বঙ্কিম চট্টোপাধ্যায় পেশাগত জীবনে তিনি একজন ম্যাজিস্ট্রেট ছিলেন, একজন ম্যাজিস্ট্রেট। ওকে, তারপর দেখি আমরা বলছি বঙ্কিমচন্দ্রের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? তা এর মধ্যে প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি? সেটা হচ্ছে আমাদের কি? কপালকুণ্ডলা, দুর্গেশ নন্দিনী, বৃষবৃক্ষ নাকি আনন্দমঠ? তাহলে বঙ্কিমচন্দ্রের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? কপালকুণ্ডলা, দুর্গেশ নন্দিনী, বৃষবৃক্ষ নাকি আনন্দমঠ? এটা আপনারা জানান কমেন্টের মাধ্যমে। বঙ্কিমচন্দ্রের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? কপালকুণ্ডলা, দুর্গেশ নন্দিনী, বৃষবৃক্ষ নাকি আনন্দমঠ? এটির উত্তর কি হবে একটু কমেন্টের মাধ্যমে জানান। হ্যাঁ সেলিম আহমেদ খ। তো বঙ্কিমচন্দ্রের প্রথম প্রকাশিত উপন্যাসটি হচ্ছে আমাদের কি? দুর্গেশ নন্দিনী, এবং এটি হচ্ছে প্রথম তার সার্থক। ঠিক আছে, সার্থক উপন্যাস হচ্ছে আমাদের দুর্গেশ নন্দিনী। যদি বলা হয় যে তার প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি, এটি হবে দুর্গেশ নন্দিনী। যদি বলা হয় যে প্রথম প্রকাশিত সার্থক উপন্যাস কোনটি, তাহলে এটা আমাদের হবে কি? দুর্গেশ নন্দিনী। তারপরে
যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কি উপাধিতে ভূষিত করা হয়? তাহলে তার বাংলা সাহিত্যে অবদান রাখার জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কি উপাধি দেওয়া হয়? ক বিশ্বকবি, খ সাহিত্য সম্রাট, গ মহাকবি, ঘ বিদ্রোহী কবি। আপনারা একটু কমেন্ট করে জানান যে এটি উত্তর কি হবে। যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কি উপাধিতে ভূষিত করা হয়? বিশ্বকবি, সাহিত্য সম্রাট, মহাকবি, বিদ্রোহী কবি। হ্যাঁ, এটি হবে এখানে সাহিত্য সম্রাট, খ হবে সাহিত্য সম্রাট। তাহলে বাংলা সাহিত্যে অবদান রাখার জন্য বঙ্কিমচন্দ্রকে সাহিত্য সম্রাট উপাধি দেওয়া হয়। তারপর বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধে প্রাবন্ধনিক নবীন লেখকদের কি হতে নিষেধ করেছেন? যে তিনি তাদেরকে কি থেকে নিষেধ করেছেন? যশস্বী, ধনলোভী, অনুকরণ প্রিয় নাকি সত্যনিষ্ঠ? লেখক নবীন লেখকদের কি হতে নিষেধ করেছেন? যশস্বী, ধনলোভী, অনুকরণ প্রিয় নাকি সত্যনিষ্ঠ? আপনারা কমেন্ট করে জানান যে ৮ নম্বরের উত্তর কি হবে। বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধে প্রাবন্ধনিক নবীন লেখকদের কি হতে নিষেধ করেছেন? যশস্বী, ধনলোভী, অনুকরণ প্রিয় নাকি সত্যনিষ্ঠ? আপনারা কমেন্ট করে জানান। ৮ নম্বরের উত্তর আপনারা একটু কমেন্ট করে জানান যে বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধে প্রাবন্ধনিক নবীন লেখকদের কি হতে নিষেধ করেছেন? ক যশস্বী, খ ধনলোভী, গ অনুকরণ প্রিয়, ঘ সত্যনিষ্ঠ। সাদিয়া ইসলাম জান্নাত লিখেছেন যশস্বী। আর কেউ কোনো অপশন দিবেন? বলেছেন এখানে যে বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধে প্রাবন্ধনিক নবীন লেখকদের কি হতে নিষেধ করেছেন। সাদিয়া ইসলাম লিখেছেন যশস্বী। আর কেউ কোনো উত্তর দিবেন? দ্রুত কমেন্ট করেন। তো এটা হচ্ছে আমাদের যশস্বী হবে না। তো লেখক নবীনগিরি বলেছিল যে কোনো লেখা হচ্ছে আমাদের অনুকরণ করা যাবে না, যে অন্যের অনুকরণের মাধ্যমে কিন্তু যে অন্যের লেখার মধ্যে আমাদের যে ভুল থাকে সেই ভুলগুলো কিন্তু আমাদের লেখার মধ্যে চলে আসে। তো লেখকের মতে লেখক বলেছেন যে কারোর লেখাকে আমাদের অনুকরণ করা যাবে না। তাই এটা উত্তর হবে হচ্ছে আমাদের গ নম্বর। ৮-এর গ লেখক বলেছেন যে অন্য কোনো লেখককে আমাদেরকে অনুকরণ করা যাবে না। তো অনুকরণের মাধ্যমে আমাদের ওই লেখক কর্তৃক যে ভুলগুলো থাকে সেই ভুলগুলো আমরা শিখি এবং আমাদের মধ্যে কোনো গুণের পরিবর্তন হয় না। তো আমাদের ৮-এর হবে হচ্ছে আমাদের গ অনুকরণ প্রিয়। এরপরে আসি হচ্ছে আমরা ৯ যে বঙ্গদর্শন পত্রিকা কত সালে প্রথম প্রকাশিত হয়। তাহলে আমরা দেখেছি যে বঙ্গদর্শন পত্রিকা হচ্ছে বঙ্কিমচন্দ্র কর্তৃক প্রকাশিত একটা পত্রিকা। তো এই পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়? 1838, 1858, 1872, 1894। আপনারা একটু কমেন্টের মধ্যে জানান যে ৯-এর কি হবে। ক খ গ ঘ। আপনারা কমেন্ট করে জানান যে আমাদের ৯ নম্বরের উত্তর কি হবে। ক খ গ ঘ। তো এখানে এমন অনেকেই আছেন যারা মনে করেন যে স্যারের সামনে হচ্ছে আমরা কোনো উত্তর দিব না, তাহলে হয়তোবা স্যার বুঝতে পারবে যে কিছু বলতে পারবে না আমাদের। তো মনে রাখবেন যে ভুল থেকে কিন্তু আমাদের শিখতে হয়। তো কোনো প্রশ্নের উত্তর যদি আমাদের ভুল হয় তো সেক্ষেত্রে ভয় পাবো না, আমরা ভয় না পেয়ে আমরা নিজেদের দিক থেকে হচ্ছে আমরা জানাবো। যদি ভুল হয় তো এখন যেগুলো হচ্ছে আপনাদের ভুল হবে যদি আমি সেগুলো কারেক্ট করি তো দেখবেন যে পরীক্ষার সময় কিন্তু আপনাদের মনে থাকবে যে এই প্রশ্নটি আমি ভুল করেছিলাম, স্যার আমাকে উত্তর দিয়েছিল। কিন্তু যারা এই যে আপনারা যে বসে আছেন, তাই না, যারা আপনারা যে কমেন্ট না করে যে আপনারা ভাবছেন যে স্যারের সামনে হচ্ছে আমি কমেন্ট করব না, হয়তোবা ভুল গেলে হয়তোবা স্যার মাইন্ড করবেন না, এটা হচ্ছে আপনাদের ভুল পন্থা। ঠিক আছে, তো যারা হচ্ছে উত্তর দিবেন তারা হচ্ছে আপনারা
প্রথম ভাগে হচ্ছে আপনার উত্তর দিবেন। উত্তর যদি ভুল হয় তাহলে সেগুলো হচ্ছে আপনারা শিখতে পারবেন, যদি আপনাদের ঠিক হয় তাহলে তো আপনাদের পারলেন এখান থেকে। মনে রাখবেন যে যদি কোনো প্রশ্ন উত্তর ভুল হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু সেগুলো আমাদের মেমোরিতে কিন্তু বেশি দিন স্থায়ী হয়। তো সেক্ষেত্রে পরীক্ষার সময় কিন্তু আপনাদের মনে পড়বে যে আসলে এই প্রশ্নটির উত্তর ছিল এইটা। তো এখানে সেলিম আহমেদ লিখেছেন যে গ, এবং সাদিয়া ইসলাম জান্নাত লিখেছেন যে 1858 মেবি 1858। তো এটা হচ্ছে বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত করা হচ্ছে আমাদের 1872 সালে। তো সাদিয়া ইসলাম জান্নাত এটা হচ্ছে আমাদের হবে গ নম্বর, এটা হবে আমাদের 1872 সালে। এই 1872 সালে বঙ্গদর্শন পত্রিকাটা প্রথম প্রকাশিত হয়। তারপরে নেক্সটে আমরা যাই যে প্রাবন্ধিকের মতে কোনটি বর্জনীয়। বর্জনীয় মানে হচ্ছে আমাদের বাদ দিতে হবে। তো প্রাবন্ধিকের মতে মানে আমাদের বঙ্কিমচন্দ্রের মতে আমাদের কোনটি বর্জনীয়, সেটা হচ্ছে যে সৌন্দর্য সৃষ্টি, মানব কল্যাণ, বিদ্যা জাহিরের প্রবণতা নাকি সত্য ও ধর্ম। তো আমাদের 10 নম্বরের উত্তর কি হবে এটা আমাকে কমেন্ট করে জানান যে প্রাবন্ধিকের মতে কোনটি বর্জনীয়, সৌন্দর্য সৃষ্টি, মানব কল্যাণ, বিদ্যা জাহিরের প্রবণতা নাকি সত্য ধর্ম। 10-এর কোনটি হবে, ক, খ, গ নাকি ঘ? আপনারা একটু কমেন্ট করেন যে প্রাবন্ধিকের মতে কোনটি বর্জনীয়, সৌন্দর্য সৃষ্টি, মানব কল্যাণ, বিদ্যা জাহিরের প্রবণতা নাকি সত্য ধর্ম। 10-এর কোনটি হবে, ক, খ, গ নাকি ঘ? আপনারা কমেন্ট করে জানান 10-এর কোনটি হবে। দশ নম্বর এমসিকিউর উত্তর কোনটি হবে, ক, খ, গ, ঘ? আপনারা একটু কমেন্ট করে জানান 10-এর উত্তর কি হবে। প্রশ্নটি হচ্ছে প্রাবন্ধিকের মতে মানে লেখকের মতে কোনটি বর্জনীয় মানে কোনটি আমাদের বাদ দিতে হবে। কোনটি বাদ দিতে হবে, ক সৌন্দর্য সৃষ্টি, খ মানব কল্যাণ, গ বিদ্যা জাহিরের প্রবণতা, ঘ সত্য ধর্ম। সেলিম আহমেদ লিখেছেন গ। আর অন্য কেউ কোনো উত্তর দিবেন এখান থেকে যে প্রাবন্ধিকের মতে কোনটি বর্জনীয় মানে কোনটা বাদ দিতে হবে? আর কেউ কোনো উত্তর দিবেন এখানে? তো আমাদের যে 10 নম্বর যে উত্তর সেটি হচ্ছে আমাদের গ নম্বর, সেটা হচ্ছে কি বিদ্যা জাহিরের প্রবণতা। অর্থাৎ আপনার মধ্যে যদি কোনো বিদ্যা থেকে বা যদি কোনো জ্ঞান থেকে থাকে তো সেগুলোকে অন্যের সামনে জোর করে প্রকাশ করার কিছুই নাই। যদি প্রকৃত জ্ঞান থাকে তো সেগুলো আপনা আপনি সকলের সামনে উন্মোচন হবে। তো সেই জন্যই বলেছেন যে বিদ্যা জাহিরের প্রবণতা বর্জন করা বাঞ্ছনীয়। তারপরে আসে আমাদের 11 নম্বর উপদেশ। এই উপদেশ শব্দের সমার্থক শব্দ কোনটি? সমার্থক মানে একই অর্থ, ঠিক আছে? মনে রাখবেন যে আমাদের সমার্থক মানে হচ্ছে একই অর্থ। সমার্থক মানে হচ্ছে আমাদের একই অর্থ। তো এখানে বলেছেন যে উপদেশ শব্দের সমার্থক শব্দ কোনটি, মানে উপদেশ বলতে যেটা বলছে যে উপদেশ বলতে যে অর্থ বোঝায় এর সমার্থক শব্দ এখানে কোথায় আছে? আদেশ, আদেশ, পরামর্শ, হুকুম, অনুজ্ঞা। বলেন যে 11-র কত নম্বর হবে? 11 উত্তর কি হবে, ক, খ, গ, ঘ? উপদেশ। উপদেশের সমার্থক শব্দ মানে একই অর্থ। উপদেশের যে অর্থ আছে সেম একইভাবে এখানে কোনটির অর্থ উপদেশকে সমর্থন করে। তো 11 নম্বর হচ্ছে এখানে উপদেশ। উপদেশ বলতে বোঝায় যে কাউকে কোনো কিছু করতে পরামর্শ দেওয়া। এখানে আদেশ করা হয় না, হুকুম করা হয় না, অনুজ্ঞা করা হয় না, ঠিক আছে? তো এটা উপদেশ মানে হচ্ছে যে কাউকে কোনো কিছু করতে পরামর্শ দেওয়া, যে কাজটি কিভাবে করলে এই কাজটি ভালো হবে বা কোন কাজটি করা উচিত নয়, সেটা হচ্ছে আমাদের কি পরামর্শ। আর আদেশ মানে হচ্ছে আমাদের যে কোনো কাজটি করতে হবে। যদি আপনাকে যদি বলা হয় যে আমাকে এক গ্লাস পানি খাও, 1 গ্লাস পানি খাও, তো এটি কিন্তু কোনো উপদেশ হবে না, ঠিক আছে? যদি আপনাকে যদি বলা হয় যে বইটি নিয়ে আসো বা কলমটি নিয়ে আসো, তো সেক্ষেত্রে এগুলো হচ্ছে আমাদের হুকুম। তো
তো হুকুম কিন্তু এখানে আমাদের হবে না। যদি বল অনুজ্ঞা, অনুজ্ঞা মানে আমাদের ভবিষ্যৎ কাজ করার যে গুণ সেটা অনুজ্ঞা, তার মানে কি এটা আমাদের হবে না। উপদেশ মানে হচ্ছে কি যে কোনটা ভালো বা কোনটা খারাপ সে সম্পর্কে আমাদের পরামর্শ দেওয়া। তাহলে এটি হচ্ছে আমাদের হবে খ নম্বর। মনে রাখবেন যে আদেশ মানে যে কোনো কিছু আদেশ করা, হুকুম মানে সেম একই, আদেশ বোঝানো হয়। এগুলো কিন্তু উপদেশ নয়, উপদেশ বলতে হবে পরামর্শ দেওয়া। যে আপনি কোনো কাজ করতে ভয় পাচ্ছেন, আপনাকে উপদেশ দেওয়া হলো বা পরামর্শ দেওয়া হলো যে কিভাবে আপনি এই কাজটি আরো সহজভাবে করতে পারেন। তাহলে আমরা দেখলাম যে উপদেশ শব্দের সমার্থক শব্দ হচ্ছে আমাদের কি পরামর্শ। ওকে, বুঝতে পেরেছেন? তো পরামর্শ হবে এই কারণে যে আমাদের উপদেশ মানে হচ্ছে পরামর্শ। এর কারণ হচ্ছে যে আপনি যদি কোনো কিছু বুঝতে না পারেন, তো সেক্ষেত্রে আমাদের বোঝানো হয় যে এই কাজটি কেন করা উচিত বা কেন করা উচিত নয়, সেক্ষেত্রে যে পরামর্শ হবে সেটা হচ্ছে উপদেশ। আর এখানে আদেশ বলতে বোঝানো হয় যে তোমাকে অবশ্যই এই কাজটি করতে হবে। যেমন অফিসের বস কর্তৃক যে আদেশ দেওয়া হয় যে আজকের মধ্যে এই কাজটুকু অবশ্যই শেষ করতে হবে, নতুবা বাসায় যাওয়া যাবে না। তো সেক্ষেত্রে হবে এটা হবে কি যে বসের আদেশ। আর হুকুমের ক্ষেত্রে সেম ভাবে হুকুম দেওয়া হলো যে আজকে এই পর্যন্ত কাজ না করে বাসায় যাওয়া যাবে না, তো সেক্ষেত্রে এটা হবে হুকুম। কিন্তু উপদেশ বলতে অর্থ বোঝায় যে কোনো কিছু পরামর্শ দেওয়া। ঠিক আছে, আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। তারপরে নেক্সট আসে যে যশ। যশ মানে কি? যশ মানে হচ্ছে খ্যাতি। ঠিক আছে, বলছে যশ আপনি আসবে, মানে যশ এমনি আসবে। বলছে যে যশ মানে আমাদের খ্যাতি। যশ মানে কি? দেখলাম আমরা সুখ্যাতি বা হচ্ছে খ্যাতি। তো যশ আপনি আসবে, কখন যশ আসবে? তো লেখকের মতে এখানে বলেছেন যে যশ কখন আসবে। বলছেন যে যদি লেখা খুব বড় হয়, যদি লেখায় লোকহিত সাধিত হয়, যদি লেখায় খুব অলংকার থাকে, যদি বিখ্যাত কাউকে অনুকরণ করা হয়। সাদিয়া ইসলাম জান্নাত, হ্যাঁ অবশ্যই আপনাকে 10 নম্বরটা বুঝিয়ে দেওয়া হবে। এই 12 নম্বরটা শেষ করে আপনাকে 10 নম্বর বুঝিয়ে দেওয়া হবে। তো আপনারা কাইন্ডলি একটু 12 নম্বর উত্তরটা আমাকে জানাবেন যে যশ আপনি আসিবে, কখন যশ আসবে। লেখকের মতে কখন যশ আসবে? যদি লেখা খুব বড় হয়, যদি রচনায় লোকহিত সাধিত হয়, যদি লেখায় খুব অলংকার থাকে, যদি বিখ্যাত কাউকে অনুকরণ করা হয়, যেমন সুকান্ত ভট্টাচার্য, রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, উইলিয়াম শেক্সপিয়ার। তো সেগুলোর ক্ষেত্রে এটা হবে। এখন বলেন যে এটা আমাদের কোন ক্ষেত্রে লেখকের মতে, যে এইখানে আমাদের 4টি যে উদাহরণ দেওয়া আছে এর মধ্যে কোন কাজটি করলে আমাদের যশ আপনি আসবে। সেলিম আহমেদ লিখেছেন যে 12 খ। হ্যাঁ, তাহলে বলছে যে যদি রচনায় লোকহিত সাধিত হয়। তো লোকহিত সাধিত মানে হচ্ছে যে লোকরঞ্জন। লোকহিত সাধিত মানে হচ্ছে আমাদের লোকরঞ্জন, মানে একজন পাঠকের মধ্যে জানার যে তৃষ্ণা, জানার যে তৃষ্ণা থাকবে সেটি বোঝানো হচ্ছে আমাদের। যদি বুঝতে যদি সক্ষম হয় পাঠক, তাহলে যশ বা খ্যাতি আপনি আসবে। এখন মনে করেন যে আপনি কোনো একটা লেখা লিখলেন বা একটা কোনো কবিতা লিখলেন, সেখানে আপনি আপনার বিদ্যা জাহির করার জন্য সেখানে আপনি অনেক বড় বড় শব্দ বা অনেক কঠিন কঠিন শব্দ আপনি ব্যবহার করলেন, যার ফলে হলো যে পাঠক তিনি বুঝতে পারলো না যে এখানে কবি বা লেখক তিনি এখানে কি বুঝিয়েছেন। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের যশ বা খ্যাতি আসবে না। যশ বা খ্যাতি আসবে হচ্ছে যে যখন কোনো লেখক এটিকে তার সহজ সরল ভাষায় রূপান্তর করবে এবং পাঠক সেগুলো সহজে বুঝতে পারবে। তো যার কারণে এটা হবে যে যদি রচনায় লোকহিত সাধিত হয়, মানে যদি লোকরঞ্জন সাধিত হয়, তো সেক্ষেত্রে আমাদের যশ আপনি আসবে। এই যে আমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুর বা যে কাজী নজরুল ইসলাম, তাদের যে এত যশ বা খ্যাতি কেন? কারণ তারা সর্বদা চেষ্টা করেছে যে তাদের যে পাঠক, যাতে পাঠকগণ যাতে খুব ভালোভাবে যাতে বুঝতে পারে বা খুব সহজে বুঝতে পারে, সেক্ষেত্রে তারা কিন্তু সহজ সরল তারা কিন্তু ভাষা ব্যবহার করেছেন, যার কারণে কিন্তু তারা আজ এত খ্যাতিমান। ঠিক আছে, তো এরপরে সাদিয়া ইসলাম জান্নাতের প্রশ্ন ছিল যে 10 নম্বরটা তিনি বুঝতে পারেন নাই। তো বলছে যে প্রাবন্ধিকের মতে কোনটি বর্জনীয়, মানে প্রাবন্ধিকের মতে তিনি বলেছেন যে আমাদের এখান থেকে কোন গুণটা বাদ দিতে হবে, কোন গুণটা বাদ দিলে একজন নবীন লেখকের ক্ষেত্রে ভালো হবে। ঠিক আছে, তো বলছে এখানে যে সৌন্দর্য সৃষ্টি, মানব কল্যাণ, সত্য, ধর্ম। তো যখন আমরা এখান থেকে পড়েছিলাম যে আমাদের যে মূল পাঠটা, সেখানে দেখেছিলাম আমরা যে
যে সকল শব্দ যেগুলো হচ্ছে আমাদের সত্য ধর্ম থাকবে সেগুলো গ্রহণ করা যাবে, যেগুলো হচ্ছে আমাদের মানুষের কল্যাণ বা মানব কল্যাণের কাজে আসবে অথবা আমাদের সৌন্দর্য সৃষ্টি করবে সেই লেখাগুলোকে আমাদের যুক্ত করতে হবে। এবং যে লেখাগুলো হচ্ছে আমাদের ধর্মের বিরোধী, মানে ধর্মের বিরোধী, সেগুলোকে আমাদের এখানে অ্যাড করা যাবে না। অথবা অনেকে আছেন যে বিদ্যা জাহির করেন, যে অনেকে মনে করেন যে আমি ক্লাসের ফার্স্ট বয় বা আমি ক্লাসের সেকেন্ড বয়, তার মানে হচ্ছে যে আমি যেগুলো বলবো সেগুলো হয়তো সঠিক হবে। তিনি মনে করেন যে এখানে আমি যা যুক্ত করব সেটা সঠিক। এটা হচ্ছে কি আমাদের বিদ্যা জাহির করার প্রবণতা। তো লেখকের মতে যে এই গুণটা সবসময় বর্জন করা উচিত, এই গুণটা সবসময় বর্জন করা উচিত। এটি হচ্ছে আমাদের 10-এর গ নম্বর। 10-এর উত্তর হবে কি গ। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আসে হচ্ছে আমাদের 13 নম্বর, যে প্রাবন্ধিকের মতে লেখায় কোনটি বর্জনীয়। এই যে আমাদের সেম প্রশ্ন, যে একটা আমাদের আবার আসছে, তাহলে এটার উত্তর হবে আমাদের খ নম্বর, যে বিদ্যা জাহিরের প্রবণতা। তো 10 নম্বর এবং 13 নম্বর আমাদের প্রশ্ন একই, এটা হবে আমাদের কি বিদ্যা জাহিরের প্রবণতা। এরপরে আসি আমরা 14 নম্বর, যে বাঙ্গালা সাহিত্য পড়িতে পারে না। তো বাঙ্গালা অর্থ দেখেছি আমরা বাংলা, তাহলে বাংলা সাহিত্য পড়তে পারে না, বলছে কেন এমনটা হয় বলে প্রাবন্ধিক মনে করেন। তাহলে কেন বাংলা সাহিত্য পড়তে পারে না? ক, নিরক্ষতার কারণে, মানে যারা আর কি শিক্ষা দীক্ষা নাই যাদের, তারা কি নিরক্ষর, নিরক্ষতার কারণে, অলংকার ও পরিহাসের আধিক্যের কারণে, পাণ্ডিত্য প্রদর্শনের কারণে, ভাষার কাঠিন্যের কারণে। তো এই ক্ষেত্রে আমাদের 14 নম্বরের উত্তর কি হবে একটু কমেন্ট করে জানান, যে বাংলা সাহিত্য পড়তে পারে না কেন লেখক এমনটা মনে করেন। লেখক কেন এমন মনে করেন? যে নিরক্ষরতার কারণে, অলংকার ও পরিহাসের আধিক্যের কারণে, পাণ্ডিত্য প্রদর্শনের কারণে, ভাষায় কাঠিন্যের কারণে। বলেছেন যে বাংলা সাহিত্য পড়িতে পারে না, কেন এমন হয়? লেখকের মতে কেন এমন হয়, বলছে যে নিরক্ষরতার কারণে, অলংকার ও পরিহাসের আধিক্যের কারণে, পাণ্ডিত্য প্রদর্শনের কারণে, ভাষার কাঠিন্যের কারণে। সেলিম আহমেদ বলেছেন যে খ, অলংকার ও পরিহাসের আধিক্যের কারণে, এবং সাদে ইসলাম জান্নাত লিখেছেন যে ভাষার কাঠিন্যের কারণে। আবার সেলিম ইসলাম আপনি আবার সঠিকভাবে লিখেছেন যে হচ্ছে এখানে যে পাণ্ডিত্য প্রদর্শনের কারণে। হ্যাঁ ঠিক আছে, এটা উত্তর হবে আমাদের গ নম্বর। কারণ আমরা বলেছিলাম যে অনেকে আপনারা মনে করেন যে পাণ্ডিত্য, যে আমি পারি, যে আমি ক্লাসের ফার্স্ট বয় বা সেকেন্ড বয়, অথবা আমি ভালো পারি, সেক্ষেত্রে আপনারা মনে করেন যে না, যে আমি যা লিখবো সেটাই সঠিক। তো এই কারণে হচ্ছে আমরা বাংলা সাহিত্য পড়তে পারি না। লেখকের মতে যে বাংলার যে লেখকগুলো আছেন তারা অন্য ভাষা থেকে, যেমন সংস্কৃত, ফার্সি, স্প্যানিশ, ইংরেজি, এই সকল ভাষা থেকে তারা উদ্ধৃতি, অনুকরণ বা চুরি করে আনে। চুরি করে আনার ফলে তারা সেখানে আমাদের বাংলা সাহিত্যে ব্যবহার করে। তো যার ফলে হয় যে আমাদের যে পাঠক সমাজ আছে তারা কিন্তু এগুলো বুঝতে পারে না। তো তাহলে এটি উত্তর হবে হচ্ছে আমাদের পাণ্ডিত্য প্রদর্শনের কারণে আমরা বাংলা সাহিত্য পড়তে পারি না। তো ম্যাক্সিমাম আপনারা দেখবেন যে বাংলা সাহিত্যের ক্ষেত্রে অনেক লেখকই আপনারা এমন করে থাকে যে হয়তোবা কোনো আমাদের বিদেশি কোনো ভাষা থেকে উদ্ধৃতি এনে তারা সেখান থেকে কোটেশন দিতে প্রথম থেকে শুরু করে এখান থেকে। তো এইগুলো আছে তার মতে এগুলো অনুচিত, এগুলো আমাদের করা যাবে না। ওকে, তারপরে এখানে বলা হয়েছে এখান থেকে যে দেখেন যে বঙ্কিমচন্দ্র কত সালে বিএ পরীক্ষায় উত্তীর্ণ। তাহলে বিএ মানে হচ্ছে আমাদের কি, বিএ মানে কি বলেন তো, এখানে মানে হচ্ছে অনার্স, ঠিক আছে, অনার্স, ব্যাচেলার্স অফ আর্টস। বলছে বঙ্কিমচন্দ্র কত সালে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন। কত সালে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন? 1852, 1852, 1858, 1872, 1894। তো আপনারা এটি একটু উত্তর দেন। 15 নম্বর, 15 নম্বরের কি হবে, যে বঙ্কিমচন্দ্র কত সালে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন? ক, খ, গ, ঘ। 15 নম্বর কি হবে, এটা আপনি একটু উত্তর দেন যে এটা কি হবে। ক, খ, গ, ঘ।
15 নম্বর, বঙ্কিমচন্দ্র কত সালে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন? এর উত্তর কি হবে একটু কমেন্ট করে জানান। সেলিম আহমেদ লিখেছেন খ 1858 সালে, এবং সাদে ইসলাম জান্নাত লিখেছেন 1858 সালে। এটি ঠিক, কারণ তিনি বিএ পাশ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1858 সালে। তার বিএ মানে হচ্ছে কি ব্যাচেলার্স অফ আর্টস, মানে অনার্স পাশ করেন 1858 সালে। তারপরে 16 নম্বর দেখেন যে যাহার রচনায় লোকহিত সাধিত হইবে। তাহলে আমরা দেখেছি আগে যে লোকহিত সাধিত মানে কি, যেগুলো আর কি পাঠকের মন জয় করবে, মানে যাহা রচনা করলে আমাদের পাঠকের মন জয় হবে, তাহার যশ আপনি আসিবে, এই উক্তিটি কার? তাহলে কার মতে যে যাহার রচনায় লোকহিত সাধিত হইবে তাহার যশ আপনি আসিবে, এই উক্তিটি কার? ক রবীন্দ্রনাথ ঠাকুর, খ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঘ নজরুল ইসলাম। 16 নম্বরের উত্তর কি হবে এটি জানান আমাকে, যে কার মতে যাহার রচনায় লোকহিত সাধিত হইবে তার যশ আপনি আসিবে, উক্তিটি কার? ক রবীন্দ্রনাথ ঠাকুর, খ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঘ নজরুল ইসলাম। সেলিম আহমেদ বলেছেন খ, সাদে ইসলাম জান্নাত বলেছেন খ। হ্যাঁ, তো এইটি হচ্ছে আমাদের কে বলেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার মতে যে যাহা রচনা পাঠককে বুঝাইতে খুব সহজ হবে বা পাঠক খুব সহজে বুঝতে পারবে তার যশ আপনি আসবে। তো আমাদের 16 হবে আমাদের খ, 16 খ। এরপরে আসে হচ্ছে আমাদের 17 নম্বর, বলেছে যে বঙ্কিমচন্দ্রের উপন্যাস সংখ্যা কতটি? মানে বঙ্কিমচন্দ্র তার যে সমস্ত জীবন, মানে তিনি যখন জীবিত ছিলেন, জীবিত থাকাকালে তিনি মোট কতটি উপন্যাস লিখেছেন? মানে বঙ্কিমচন্দ্র তার সমস্ত জীবনে বা সমগ্র জীবনে মোট কতটি উপন্যাস লিখেছেন? ক 10টি, খ 14টি, গ 20টি, ঘ 34টি। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার সমগ্র জীবনে কতটি উপন্যাস লিখেছেন? 17, 17 কে এটা আপনাকে একটু উত্তর লেখেন, ক খ গ ঘ। বঙ্কিমচন্দ্রের উপন্যাস সংখ্যা কতটি? ক 10টি, খ 14টি, গ 20টি, ঘ 34টি। সতেরো নম্বর, বঙ্কিমচন্দ্রের উপন্যাস সংখ্যা কতটি? ক 10টি, খ 14টি, গ 20টি, ঘ 34টি। সাদে ইসলাম জান্নাত, হ্যাঁ এটা হচ্ছে আমরা যে প্রত্যেকটা স্কুলের যে আমাদের যে সিলেবাস থাকে, যেটা আমাদের হাফ ইয়ারলি পরীক্ষার সিলেবাস থাকে, সেই অনুযায়ী হচ্ছে আমরা পড়াচ্ছি। পাশাপাশি যদি আপনাদের যদি মনে হয় তো আপনারা আপনাদের কমেন্ট সেকশনে আপনাদের যে স্কুল কর্তৃক বা যে কলেজ কর্তৃক যে সিলেবাস, সেটা হচ্ছে আপনারা এখানে উল্লেখ করতে পারেন। কারণ এখানে আমরা দেখি যে কোনো কোনো কলেজে ফার্স্ট ইয়ারে মানে প্রথম বর্ষের ক্ষেত্রে সম্পূর্ণ বাংলা প্রথম পত্র পড়ানো হয়, এবং দ্বিতীয় বর্ষে উঠে এক্ষেত্রে আমাদের দ্বিতীয় পত্র পড়ানো হয়। এবং এমন কলেজ থাকে তো যেখানে হয় যে প্রথম বর্ষে বাংলা প্রথম পত্রের অর্ধেক পড়ানো হয় এবং দ্বিতীয় পত্র বা ব্যাকরণ অংশের অর্ধেক পড়ানো হয়। তো সেক্ষেত্রে যদি আপনারা চান তাহলে আপনারা আপনাদের যে কলেজের যে সিলেবাস দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের কমেন্ট সেকশনে আপনি অ্যাড করতে পারেন। তো আশা করি এর ফলে আমরা আমাদের নেক্সট ক্লাসগুলো এভাবে আমরা নিতে পারবো। তো আশা করি যে কোনো স্কুলের ক্ষেত্রে আমাদের এখান থেকে শুরু হবে। তো এটি হচ্ছে আমাদের অর্ধবার্ষিকী সবাই পাবেন। আর যদি আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা আপনাদের যে কলেজ আছে সেই কলেজের থেকে আপনাদের যে সিলেবাস দেওয়া হয়েছে সিলেবাসের আপনারা একটা ছবি তুলে এখানে আপনাদের অ্যাড করতে পারেন, তাহলে আমাদের পরবর্তীতে আমাদের ক্লাস দিতে আমাদের সুবিধা হবে। তো দেখেন এখানে 17 নম্বর বলেছে যে বঙ্কিমচন্দ্রের উপন্যাস সংখ্যা কতটি? ক 10টি, খ 14টি, গ 20টি, ঘ 34টি। 17 নম্বরের উত্তর কি হবে যে বঙ্কিমচন্দ্রের উপন্যাস সংখ্যা কতটি? ক 10টি, খ 14টি, গ 20টি, ঘ 34টি।
তো এটা হচ্ছে আপনারা কমেন্ট করে জানান যে এটি কি হবে। বঙ্কিমচন্দ্রের উপন্যাস সংখ্যা কতটি, এটা আপনারা কমেন্ট করে জানান যে 17র কি হবে। 17র কি হবে এটা আপনারা একটু জানান যে বঙ্কিমচন্দ্রের উপন্যাস সংখ্যা কতটি, বঙ্কিমচন্দ্রের উপন্যাস সংখ্যা কতটি। বঙ্কিমচন্দ্রের উপন্যাস সংখ্যা কতটি? 10টি, 14টি, 20টি, 34টি। তো এই ক্ষেত্রে বঙ্কিমচন্দ্রের মোট উপন্যাস হবে হচ্ছে আমাদের 34টি। বঙ্কিমচন্দ্রের উপন্যাস সংখ্যা হচ্ছে আমাদের মোট 34টি। তাহলে তিনি তার সমগ্র জীবনে তিনি মোট উপন্যাস লিখেছেন কতটি? 34টি। বঙ্কিমচন্দ্রের উপন্যাস সংখ্যা মোট 34টি। 17র ঘ। এরপরে আসে প্রশ্নটি যে রাজমোহনস ওয়াইফ উপন্যাসটি কোন ভাষায় রচিত। তাহলে রাজমোহনস ওয়াইফ এই যে আমাদের উপন্যাসটি দেওয়া আছে, এই উপন্যাসটি আমাদের কোন ভাষায় রচিত হয়েছে। আপনাদেরকে শুরু করার সময় আমরা দেখেছিলাম যে এখানে তিনি অনেকগুলো উপন্যাস লিখেছেন, তার মধ্যে একটা নাম ছিল আমাদের যে রাজমোহনস ওয়াইফ। এই উপন্যাসটি কোন ভাষায় রচিত হয়েছে? বাংলা, সংস্কৃত, ইংরেজি, হিন্দি। 18র কি হবে এটা আপনারা কমেন্ট করে জানান যে রাজমোহনস ওয়াইফ এই উপন্যাসটি আমাদের কোন ভাষায় রচিত হয়েছে? বাংলা, সংস্কৃত, ইংরেজি, হিন্দি। তো আপনারা এই ক্ষেত্রে আপনারা একটু লিখে পাঠাবেন যে 18র কি হবে। তো এখানে পরপর কমেন্ট করলে কোনোটা আগে কোনোটা পরে আসে, তো সেক্ষেত্রে ভালো হবে যদি আপনারা লেখেন যে 18র ক বা 18র খ, এভাবে লিখলে ভালো হবে আমার বুঝতে। তো আপনারা একটু কাইন্ডলি একটু লিখে পাঠাবেন যে 18র কি হবে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। যে 18 নম্বর হচ্ছে এখানে যে রাজমোহনস ওয়াইফ উপন্যাসটি কোন ভাষায় রচিত। 18র কোনটি হবে? 18 লিখে তারপরে উত্তরটা লিখবেন। 18 লিখে তারপর উত্তরটা লিখলে আমার বুঝতে সুবিধা হবে। এটি কোন ভাষায় রচিত হয়েছে? বাংলা, সংস্কৃত, ইংরেজি, হিন্দি। 18র কি হবে? সেলিম আহমেদ লিখেছেন যে 18র ক, তো সেটা হচ্ছে কি ইংরেজি। হ্যাঁ, তাহলে রাজমোহনস ওয়াইফ এই উপন্যাসটি ইংরেজি ভাষায় রচিত, এটি ইংরেজি ভাষায় রচিত। ওকে, তারপরে বলছে যাহা জানি না তাহা লিখিব না। তাহলে আমাদের বঙ্কিমচন্দ্রের মতে তিনি মনে করেন যে যাহা আমরা জানি না তাহা আমরা লিখিব না। এটি কোন গুণের বহিঃপ্রকাশ? মানে লেখকের মতে যে আমরা যা জানি না সেগুলো হচ্ছে আমরা লিখব না, এটি কোন ধরনের গুণের বহিঃপ্রকাশ পায়? ক পাণ্ডিত্য, ক পাণ্ডিত্য, খ সত্যনিষ্ঠা বা অনধিকার চর্চা বা বর্জন, গ বিনয়, ঘ ভীরুতা। বলছে যাহা জানি না তাহা লিখিব না, এটি কোন গুণের বহিঃপ্রকাশ? এটি কোন গুণের বহিঃপ্রকাশ? 19 নম্বরটা কি হবে একটু কমেন্ট করে জানান যে যাহা জানি না তাহা লিখব না। যাহা জানি না তাহা লিখব না, যাহা জানি না তাহা লিখব না, এটি কোন গুণের বহিঃপ্রকাশ? ক পাণ্ডিত্য, খ সত্যনিষ্ঠা বা অনধিকার চর্চা বর্জন, গ বিনয়, ঘ ভীরুতা। 19-এর কি হবে এটা কমেন্ট করে জানান। 19-এর ক, খ, গ নাকি ঘ? 19 নম্বর প্রশ্ন হচ্ছে যাহা জানি না তাহা লিখিব না, এটি কোন গুণের বহিঃপ্রকাশ? এখানে কোন গুণের বহিঃপ্রকাশ ঘটেছে? পাণ্ডিত্য, সত্যনিষ্ঠা বা অনধিকার চর্চা বর্জন, গ বিনয়, ঘ ভীরুতা। এখানে সেলিম আহমেদ লিখেছেন 19-এর ক। তাহলে যাহা জানি না তাহা লিখিব না, এটি কোন গুণের বহিঃপ্রকাশ? যাহা জানি না তাহা লিখিব না, এটি কোন গুণের বহিঃপ্রকাশ? সেলিম আহমেদ লিখেছেন 19-এর ক। আর কেউ? আমি আপনাদের আবারও বলছি যে যারা আপনারা প্রশ্নের উত্তর দেওয়ার ভয়ে আপনারা কমেন্ট করছেন না, তাদেরকে আবার বলছি যে মানুষ কিন্তু ভুল করে, তারপর ভুল করার থেকে শেখে। তো যারা আপনারা ভুল করার ভয়ে যারা আপনারা
কোনো কিছু উত্তর দিচ্ছেন না, তারা কিন্তু পরে পস্তাবেন। তো এখন এটা হচ্ছে একটা খুব ভালো গুণ যে ভুল থেকে শেখা যায়। তো আপনারা এখানে কমেন্টের মাধ্যমে আপনারা লেখেন, ভুল গেলে যাক, সমস্যা নেই। তো ভুলের মাধ্যমে কিন্তু মানুষ শেখে, ভুলের মাধ্যমে মানুষ শেখে। সেলিম আহমেদ লিখেছেন 19-এর ক, সাথে ইসলাম জানাত লিখেছেন 19-এর খ। তো এটা হচ্ছে আমাদের হবে 19-এর খ। কারণটা হচ্ছে যে যাহা আমরা জানি না তাহা আমরা লিখিব না। এটা হচ্ছে আমাদের গুণ, মানে সত্যনিষ্ঠা বা অনধিকার চর্চা করা, মানে আমি সত্যবাদী। এটার অর্থ হবে যে আমি সত্যবাদী, আমি কখনো অন্যায় কাজ বা খারাপ কাজ করি না। তো সেক্ষেত্রে আমি যা জানবো না সেটা আমি লিখবো না। এটা কখনো পাণ্ডিত্য হবে না। এটা হবে হচ্ছে আমাদের খ নম্বর, সত্যনিষ্ঠা বা অনধিকার চর্চা বর্জন। এটা হবে 19-এর খ। সাদে ইসলাম সঠিক, এটা হবে 19-এর খ। তারপরে 20 নম্বর, যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মাতার নাম কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মাতার নাম কি? তার মায়ের নাম কি? ক সারদা সুন্দরী দেবী, খ দুর্গা সুন্দরী দেবী, গ রাধা সুন্দরী দেবী, ঘ মনোরমা দেবী। 20 নম্বরের কোনটা হবে উত্তর লেখেন, ক খ গ ঘ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মাতার নাম কি? ক সারদা সুন্দরী দেবী, খ দুর্গা সুন্দরী দেবী, গ রাধা সুন্দরী দেবী, ঘ মনোরমা দেবী। 20 নম্বরের উত্তর কি হবে একটু কাইন্ডলি লেখেন, ক খ গ ঘ। বিশ নম্বর কি হবে একটু কাইন্ডলি লেখেন আপনারা। বলেছে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মাতার নাম কি? ক সারদা সুন্দরী দেবী, খ দুর্গা সুন্দরী দেবী, গ রাধা সুন্দরী দেবী, গ মনোরমা দেবী। সাদে ইসলাম জানাত লিখেছেন যে 20-এর গ রাধা সুন্দরী দেবী। আর কেউ উত্তর দিবেন? 20 নম্বর প্রশ্ন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মাতার নাম কি? সাদে ইসলাম লিখেছেন 20-এর গ রাধা সুন্দরী দেবী। আর কেউ? তো এটি সঠিক উত্তর হচ্ছে আমাদের দুর্গা দেবী বা দুর্গা সুন্দরী দেবী। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মায়ের নাম হচ্ছে আমাদের দুর্গা দেবী অথবা দুর্গা সুন্দরী দেবী। তো সেক্ষেত্রে অনেক জায়গায় আপনারা দেখেন যে দুর্গা সুন্দরী না থেকে শুধু থাকতে পারে যে দুর্গা দেবী, ঠিক আছে? তো এইটা মানে কিন্তু এটা দুর্গা দেবী। দেখবেন যে অনেক ক্ষেত্রে আমাদের দুর্গা সুন্দরী না লিখে আমাদের থাকতে পারে দুর্গা দেবী। তো সেলিম আহমেদ লিখেছেন 20-এর খ, হ্যাঁ 20-এর খ হবে। তাহলে বঙ্কিমচন্দ্রের মাতার নাম হচ্ছে আমাদের দুর্গা সুন্দরী দেবী অথবা দুর্গা দেবী। এরপরে আসে হচ্ছে আমাদের 21 নম্বর, বলছে বিবিধ প্রবন্ধ কতটি ভাগে বিভক্ত? বিবিধ প্রবন্ধ এটা হচ্ছে আমাদের এক প্রকার প্রবন্ধ। তো এটি হচ্ছে এটার অনেক বিশেষত্ব আছে, কারণ আমরা যেই প্রবন্ধটি পড়তেছি তার নাম হচ্ছে বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন। এই প্রবন্ধটি কিন্তু আমাদের এইখানে যুক্ত করা হয়েছে, অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বলেছেন এখানে যে বিবিধ প্রবন্ধ কতটি ভাগে বিভক্ত, মানে এই প্রবন্ধটা আমাদের কয় ভাগে বিভক্ত করা হয়েছে? 2 3 4 5। 2 3 4 5। 21 নম্বর প্রশ্নটি হচ্ছে বিবিধ প্রবন্ধ কতটি খণ্ডে বিভক্ত? 2 3 4 5। 21-এর কোনটি হবে একটু আপনারা কমেন্ট করে জানান যে 21-এর কোনটি হবে, ক খ গ ঘ। বিবিধ প্রবন্ধ কতটি খণ্ডে বিভক্ত? 2 3 4 5। বিবিধ প্রবন্ধ কতটি খণ্ডে বিভক্ত? 2 3 4 5। 2 3 4 5। 21-এর কোনটি হবে কমেন্ট করে জানান, ক খ গ ঘ। বিবিধ প্রবন্ধ কতটি খণ্ডে বিভক্ত? 2 খণ্ডে, 3 খণ্ডে, 4 খণ্ডে, 5 খণ্ডে। মাহি জাহান মিলি লিখেছেন 21-এর ক 2 খণ্ডে এবং সেলিম আহমেদ লিখেছেন যে গ হবে। শিওর হয়ে বলেন, ভুল যায় যাবে, সমস্যা কি? এখানে প্রশ্নবোধক চিহ্ন না দেওয়াই সঠিক। তো
আপনাদের মধ্যে একটা কনফিডেন্স রাখতে হবে, একটা কনফিডেন্স যে না আমি যেটা বলবো সেটা সঠিক, ঠিক আছে? তো সেভাবে বলেন। এখানে লামিশা নূর লিখেছেন গ 4 খণ্ডে। আর কেউ? তো এখানে মিলি লিখেছেন 21 ক 2 খণ্ডে, সেলিম লিখেছেন গ 4 খণ্ডে এবং লামিশা নূর লিখেছেন গ 4 খণ্ডে। তো আসলে এটি প্রকৃত উত্তর হবে যেটা, সেটা হচ্ছে 3 খণ্ডে, ঠিক আছে? এটা হবে খ নম্বর 3 খণ্ডে। মনে রাখবেন যে বিবিধ প্রবন্ধ এটি হচ্ছে 3টি খণ্ডে বিভক্ত করা হয়েছে, 3টি খণ্ডে। এটা উত্তর হবে আমাদের খ নম্বর 3টি খণ্ডে। তারপর নেক্সট যেটা হচ্ছে যে তাহার লেখা অতিশয় সুন্দর হইবে। কার লেখা? বলছে যে লেখকের মতে যে যিনি লেখক তার লেখা অতিশয় খুব সুন্দর হবে। সুন্দর থেকে আরো বেশি সুন্দর যোগ করে বলছেন কি অতিশয় সুন্দর, মানে আরো বেশি সুন্দর হবে। বলছে যে কার লেখা? যিনি অনেক অলংকার মানে রূপক, যিনি অনেক রূপক ব্যবহার করেন, যার অলংকার সমূহ তাহার বশীভূত হয়, যিনি কঠিন শব্দ ব্যবহার করেন, যিনি ইংরেজি থেকে অনুবাদ করেন। তাই লেখকের মতে কার লেখা অনেক বেশি সুন্দর হবে? কার লেখা অনেক বেশি সুন্দর হবে? যিনি অনেক অলংকার মানে রূপক ব্যবহার করেন, যার অলংকার সমূহ তার বশীভূত হয়। বশীভূত মানে কি যে তার নিজের মাধ্যমে সেগুলো প্রয়োগ করা হয়, যেখানে দরকার সেখানে ব্যবহার করা হয়, যেখানে দরকার না সেখানে ব্যবহার করা হয় না। তারপরে ক নম্বর হচ্ছে যে যিনি কঠিন শব্দ ব্যবহার করেন, ঘ যিনি ইংরেজি থেকে অনুবাদ করেন। 22-এর কোনটি হবে একটু জানান। 22 নম্বর কি হবে একটু জানান। 22 নম্বর কে একটু জানান যে তাহার লেখা অতিশয় সুন্দর হইবে। কার লেখা? লেখকের মতে যে কি কাজ করলে একজন লেখকের লেখা খুব সুন্দর হবে। কোনটি করলে? ক যিনি অনেক অলংকার মানে রূপক শব্দ ব্যবহার করেন, খ যার অলংকার সমূহ তার দ্বারা বশীভূত হয়, গ যিনি কঠিন শব্দ ব্যবহার করেন, ঘ যিনি ইংরেজি থেকে অনুবাদ করেন। মাহি জাহান মিলি লিখেছেন 22-এর খ। হ্যাঁ, সঠিক উত্তর হবে এখানে 22-এর খ হবে, যা অলংকার সমূহ তাহার বশীভূত হয়, মানে যিনি তার অলংকার সমূহকে সঠিক জায়গায় বসাতে পারেন, যে যেখানে আমাদের অলংকার প্রয়োজন সেখানে আমরা বসাতে পারি। এমন অনেক লেখক থাকেন যেখানে হচ্ছে আমাদের অলংকার প্রয়োগের প্রয়োজন নাই সেখানে তারা অলংকার প্রয়োগ করে, এবং যেখানে প্রয়োজন আছে সেখানে তারা প্রয়োগ করেন না। তো সেক্ষেত্রে আমাদের হয় যে পাঠকটা কিন্তু সম্পূর্ণ ভাব বুঝতে পারে না, যেখানে লেখক এই শব্দটি দ্বারা কি বোঝাচ্ছেন। তো যার কারণে আমাদের 22 নম্বর হবে এখানে 22-এর খ, যার অলংকার সমূহ তাহার বশীভূত হয়। তারপরে 23 নম্বর হচ্ছে যে বঙ্কিমচন্দ্রের মতে কোন কাজটি প্রশংসনীয় নয়। বঙ্কিমচন্দ্রের মতে যে কোন কাজটি করলে তার প্রশংসনীয় করা যাবে না। বলছে লোকহিত সাধন, খ বিদ্যা জাহির করা, গ সত্য প্রকাশ করা, ঘ সরল ভাষায় লেখা। এখানে লামিশা নূর আগে থেকে লিখেছেন খ হবে খ। তাই বঙ্কিমচন্দ্রের মতে কোন কাজটি প্রশংসনীয় নয়। তাহলে আমরা যে প্রবন্ধ পড়লাম সেটা হচ্ছে কি বাংলার নব্য লেখক লেখকদের নিবেদন। এই প্রবন্ধে লেখক বলেছেন যে কোন কাজটি করলে সেটার কোনো প্রশংসা করা যাবে না। ক লোকহিত সাধন, খ বিদ্যা জাহির করা, গ সত্য প্রকাশ করা, ঘ সরল ভাষায় লেখা। আর কেউ কোনো উত্তর দিবেন? লামিশা নূর লিখেছেন খ। 23-এর খ লিখেছেন লামিশা নূর। আর কেউ কোনো প্রশ্ন উত্তর দিবেন? যে বঙ্কিমচন্দ্রের মতে কোন কাজটি প্রশংসনীয় নয়? প্রশংসনীয় নয় মাহি জাহান মিলি লিখেছেন 23-এর ঘ, সরল ভাষায় লেখা। আর কেউ কোনো উত্তর দিবেন? 23 বঙ্কিমচন্দ্রের মতে কোন কাজটি প্রশংসনীয় নয়, কোন কাজটি করলে প্রশংসা করা যাবে না সেই কাজটি কি? ক লোকহিত সাধন, খ বিদ্যা জাহির করা, গ সত্য প্রকাশ করা, ঘ সরল ভাষায় লেখা। তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে আমাদের হবে বিদ্যা জাহির করা।
বিদ্যা জাহির করা মানে যে মনে করেন যে আপনি কোনো বিষয়ে আপনি অনেক জানেন, তো সেই বিষয়ে হচ্ছে যদি আপনি বলেন যে না এটি হবে বা আমি দেখছি এটা সঠিক হবে, বিদ্যা জাহির করা প্রশংসনীয় কাজ নয়। আর এখানে মাহি জাহান মিলি লিখেছেন যে সহজ সরল ভাষায় লেখা। মনে রাখবেন যে একজন লেখক যখন কোনো কিছু লেখেন তার মূল কাজই হবে যাতে তার পাঠক সমাজ সেটাকে ভালোভাবে বুঝতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের বঙ্কিমচন্দ্র বলেছেন যে সবচেয়ে ভালো হয় যে আমাদের সহজ সরল ভাষায় লেখা, যার ফলে যে একজন লেখক তিনি কি বুঝতে চাচ্ছেন সেটা পাঠক সমাজ খুব সহজে বুঝতে পারে। তো এটি আমাদের উত্তর হবে না, উত্তর হবে আমাদের খ, বিদ্যা জাহির করা। এটা হবে আমাদের বিদ্যা জাহির করা। তাহলে বঙ্কিমচন্দ্রের মতে কোন কাজটি প্রশংসনীয় নয়, সেটা হচ্ছে আমাদের বিদ্যা জাহির করা। 23-এর খ। তারপরে আছে আমাদের 24 নম্বর, দেখেন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে প্রথম কবিতা লেখেন। যখন আপনাদের আমি পড়িয়েছিলাম লেখক পরিচিতি, তখন আপনাদের বলেছিলাম যে সংবাদ প্রভাকর পত্রিকার মাধ্যমে তার এই দিকে তিনি আসেন, সাহিত্য জগতে প্রবেশ করেন। তো এখানে বলা হচ্ছে কত বছর বয়সে, তাই কত বছর বয়সে সংবাদ প্রভাকর পত্রিকার মাধ্যমে তার কবিতা লেখেন বা এটাকে প্রকাশ করা হয়। ক 10 বছর, খ 12 বছর, গ 14 বছর, ঘ 15 বছর। তাহলে কত বছর বয়সে প্রথম কবিতা লিখে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য জগতে প্রবেশ ঘটে? 24-এর কোনটি হবে? ক, খ, গ, ঘ। 24 নম্বর সেলিম আহমেদ লিখেছেন 24-এর ঘ 15 বছর। আর কেউ? কত বছর বয়সে সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা লিখে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য জগতে আসেন? মাহিজান মেহলি লিখেছেন 24-এর ঘ, সেলিম আহমেদ লিখেছেন 24-এর ঘ। এটা সঠিক উত্তর। 24-এর ঘ 15 বছর বয়সে। তাহলে মাত্র 15 বছর বয়সে সংবাদ প্রভাকর পত্রিকায় প্রথম কবিতা লেখার মাধ্যমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য জগতে হাতে খড়ি বা তিনি প্রবেশ করেন মাত্র 15 বছর বয়সে। এরপরে আসেন যে লোকরহস্য। তো লোকরহস্য হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আরো একটি প্রবন্ধ গ্রন্থ। এই প্রবন্ধ গ্রন্থের মূল সুর কি, মানে এখানে কি বোঝানো হয়েছিল? যে লোকরহস্য হচ্ছে বঙ্কিমচন্দ্রের লেখা আরো একটি প্রবন্ধ গ্রন্থ। এই গ্রন্থের মূল সুর কি ছিল? ক করুণ রস, খ বীর রস, গ হাস্য ও ব্যঙ্গ রস, ঘ শান্ত রস। তাহলে মানে বঙ্কিমচন্দ্র যতগুলো তিনি প্রবন্ধ লিখেছেন তার মধ্যে তিনি একটা বিশেষ একটা গুণ রেখে গেছেন। তার মধ্যে একটা হচ্ছে কি লোকরহস্য প্রবন্ধ গ্রন্থ। এই প্রবন্ধ গ্রন্থের মূল সুর কোনটি? ক করুণ রস, খ বীর রস, গ হাস্য ও ব্যঙ্গ রস, ঘ শান্ত রস। 25-এর কি হবে একটু কমেন্ট করে জানান। 25-এর কি হবে? 25-এর কি হবে একটু কমেন্ট করে জানান। যে লোকরহস্য ও প্রবন্ধ গ্রন্থের মূল সুর কি? করুণ রস, খ বীর রস, গ হাস্য ও ব্যঙ্গ রস, ঘ শান্ত রস। মাহিজাহান মিলি লিখেছেন 25-এর বি বীর রস। আর কেউ? তাই লোকরহস্য প্রবন্ধের মূল সুর কি ছিল? ক করুণ রস, খ বীর রস, গ হাস্য ও ব্যঙ্গ রস, ঘ শান্ত রস। মিলি লিখেছেন 25-এর বি বীর রস। আর কেউ? সেলিম আহমেদ লিখেছেন যে খ বীর রস। তাহলে হচ্ছে যে লোকরহস্য প্রবন্ধের মূল সুর ছিল হচ্ছে হাস্য ব্যঙ্গ রস, মানে তিনি হাস্য ব্যঙ্গ রসের মাধ্যমে তিনি এই লোকরহস্য প্রবন্ধকে তিনি ফুটিয়ে তুলেছেন। এটা হবে কি 25-এর ক, এটা হবে হাস্য ব্যঙ্গ রস। তাহলে হাস্য এবং ব্যঙ্গ মানে কি ব্যঙ্গ করার মাধ্যমে তিনি লোকরহস্য প্রবন্ধটিকে ফুটিয়ে তুলেছেন। তাহলে 25-এর হবে হচ্ছে আমাদের গ, এই লোকরহস্য প্রবন্ধের মূল সুর হবে আমাদের হাস্য ও ব্যঙ্গ রস।
হাস্য ও ব্যঙ্গরস। তারপরে হচ্ছে আমাদের 26 নম্বর লেখেন, দেখেন যে আছে এখানে নব্য, বলছে নব্য শব্দটির বিপরীত শব্দ কোনটি। তো প্রথমেই আমাদের পাঠ্য শুরু করার প্রথমেই বলেছিলাম এখানে যে বাংলার নব্য, এখানে আমরা নব্য একটা অর্থ আছে এখানে, এই নব্য অর্থ ছিল একটা, এই নব্য শব্দটির বিপরীত শব্দ কোনটি। নব্য বলতে এখানে কি বোঝানো হয়েছে এবং সে নব্য শব্দটির বিপরীত শব্দ কি হবে। বলছে ক আধুনাতন, খ প্রাচীন, গ নবীন, ঘ অর্বাচীন। ভালো করে দেখেন যে বলছে নব্য শব্দটির বিপরীত শব্দ কি, মানে নব্য শব্দের যে অর্থ তার বিপরীত অর্থটা কি। আধুনাতন, প্রাচীন, নবীন, অর্বাচীন। 26-এর কোনটি হবে কমেন্ট করে লেখেন। ক খ গ ঘ। 26। তাহলে 26-এর উত্তর কি হবে, যে নব্য শব্দটির বিপরীত শব্দ কোনটি। ক আধুনাতন, খ প্রাচীন, গ নবীন, ঘ অর্বাচীন। 26। 26-এর মিরি লিখেছেন নবীন এবং সেলিম লিখেছেন প্রাচীন। তো আপনারা খেয়াল করেন এখানে যে নব্য, নব্য শব্দটির অর্থ কি, নব্য শব্দটির অর্থ যা হবে তার বিপরীত শব্দ কোনটি হবে সেটা হচ্ছে এখানে আমাদের দেখাতে হবে। তো মিরি লিখেছেন যে এখানে সি, মনে রাখবেন যে নব্য, নব্য মানে হচ্ছে নতুন। তো এখানে আমাদের যে মূল যে আমাদের প্রবন্ধ সেখানে বলা হয়েছিল আমাদের যে বাংলার নব্য, এই নব্য অর্থই হচ্ছে আমাদের কি নতুন, নব্য অর্থ এখানে আমাদের কি নতুন, ঠিক আছে। তাহলে তার মানে বোঝেন যে নব্য অর্থ যদি আমাদের নতুন হয়, যদি আমাদের নতুন হয় তাহলে এর আমাদের বিপরীত শব্দ কি হবে, অবশ্যই প্রাচীন, তাই না। সেলিম আহমেদ লিখেছেন যে 26-এর খ, তাহলে এটা উত্তর হবে কি আমাদের খ প্রাচীন। তাহলে আমার নব্য মানে হচ্ছে নতুন, এই শব্দটির বিপরীত হবে হচ্ছে আমাদের কি প্রাচীন বা পুরাতন, ঠিক আছে, প্রাচীন বা পুরাতন। তারপরে 27 নম্বর দেখেন যে প্রবন্ধের মতে লেখাটি কখন সংশোধন করা সহজ হয়। তো বঙ্কিমচন্দ্রের মতে যে কখন কোনো লেখা সংশোধন করা সহজ হয়। ক লেখার সঙ্গে সঙ্গে ছাপালে, কিছুকাল ফেলে রেখে পুনরায় পাঠ করলে, কাউকে দিয়ে পড়ালে, ঘ সমালোচকদের ভয় পেলে। 27 দেখেন যে প্রবন্ধক বা বঙ্কিমচন্দ্রের মতে যে লেখাটি কখন সংশোধন করা সহজ হয়। ক লেখার সঙ্গে সঙ্গে ছাপালে, খ কিছুকাল ফেলে রেখে পুনরায় পাঠ করলে, গ অন্য কাউকে দিয়ে পড়ালে, ঘ সমালোচকদের ভয় পেলে। 27 প্রবন্ধের মতে লেখাটি কখন সংশোধন করা সহজ হয়। আমরা আমাদের পাঠ্যটিতে দেখেছি আমরা লেখক বলেছেন যে একটা কাজ করলে সেখান থেকে আমাদের কোনো লেখার ভুল ত্রুটি খুব সহজে বেরিয়ে আসে এবং সেটাকে সংশোধন করা সহজ হয়। এখানে সেলিম আহমেদ লিখেছেন 27-এর ক, যে লেখার সঙ্গে সঙ্গে ছাপালে। আপনি প্রশ্নটা আবার দেখেন যে প্রবন্ধের মতে লেখাটি কখন সংশোধন করা সহজ হয়। এখানে মিরি লিখেছেন যে 27-এর গ, অন্য কাউকে দিয়ে পড়ালে। তো এটা একটু ক্লিয়ার করি, যখন যখন কোনো লেখক কোনো গদ্য হোক বা কোনো উপন্যাস যখন লেখেন, তখন সে যদি অন্য কাউকে যদি পড়ায়, যদি পাঠককে যদি পড়ায়, তখনও কিন্তু কোনো প্রকৃত যে ভুল বা ত্রুটি সেগুলো কিন্তু বেরিয়ে আসে না। তো সে কারণে অন্য কাউকে দিয়ে পড়ালে তার কাছেও মনে হতে পারে যে এটি ঠিক আছে। কিন্তু এখানে আমাদের বঙ্কিমচন্দ্র বলেছেন যে কোনো লেখা, উপন্যাস বা কোনো গ্রন্থ লিখে আমাদেরকে 2-1 বছর সেটাকে ফেলে রাখতে হবে, পরবর্তীতে আমাদের আবার পড়তে হবে। পড়ার পরে তখন আমরা দেখব যে আমাদের 2 বছর আগের যে আমাদের চিন্তা ভাবনা এবং বর্তমানের মধ্যে একটা পার্থক্য হবে, যার কারণে আমরা বুঝতে পারবো যে আমাদের আগের লেখার মধ্যে কিছু ভুল ত্রুটি ছিল, তো সেগুলোকে আমরা ঠিক করতে পারবো। যার কারণে আমাদের এই উত্তরটি হবে হচ্ছে আমাদের খ। তাহলে লেখাটি কি করতে হবে, তাহলে কিছুকাল ফেলে রেখে পুনরায় পাঠ করতে হবে। মনে করেন যে আপনি কোনো লেখা লিখেছেন মনে করেন 2024 সালে, তো সেটি আপনি ওই সালে প্রকাশ করবেন না করে আপনি 2027 সালে 28 সালে সেটাকে আপনি প্রকাশ করবেন। তো এর মধ্যে গ্যাপের মধ্যে আপনি সেগুলোকে আপনি পুনরায় পাঠ করবেন যে কোথায় আমাদের অলংকার ব্যবহার করা সঠিক আছে নাকি কোথাও অলংকার বাদ দিতে হবে বা কোথায় আমাদের উদ্ধৃতি ব্যবহার করা যাবে না। তো এইগুলো যদি আপনি দেখেন তো সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আমাদের কোথায় ভুল আছে। তো সেক্ষেত্রে সেগুলো আমাদের কিন্তু সংশোধন আমাদের কিন্তু সহজ হয়ে যায়। যার কারণে এটা উত্তর হবে হচ্ছে আমাদের যে কিছুকাল ফেলে রেখে পুনরায় পাঠ করলে আমাদের লেখার মধ্যে সংশোধন করা সহজ হয়। তাহলে আমাদের 27-এর খ।
এরপর দেখেন 28 নম্বর, যে লেখকের মতে কোনটি নীতি নৈতিকতা বিরোধী, মানে কোনটা হচ্ছে আমাদের ধর্ম বিরোধী, ঠিক আছে, কোনটি হচ্ছে আমাদের ধর্ম বিরোধী। তো দেখেন যে লেখকের মতে কোনটি নীতি নৈতিকতা বিরোধী কাজ, ক সুন্দর ভাষা ব্যবহার, খ পরপীড়ন বা মিথ্যার আশ্রয় নিয়ে লেখা, গ যশের আকাঙ্ক্ষা করা, ঘ বিদ্যা অর্জন করা। তাহলে 28 নম্বর দেখেন যে লেখকের মতে কোনটি নীতি নৈতিকতা বিরোধী কাজ, ক সুন্দর ভাষা ব্যবহার, খ পরপীড়ন বা মিথ্যার আশ্রয় নিয়ে লেখা, গ যশের আকাঙ্ক্ষা করা, ঘ বিদ্যা অর্জন করা। 28 নম্বর কি হবে একটু কমেন্ট করেন। 28 ক খ গ নাকি ঘ? আঠাশ নম্বর একটু কমেন্ট করেন যে কোনটি হবে। লেখকের মতে কোনটি নীতি নৈতিকতা বিরোধী কাজ, সুন্দর ভাষা ব্যবহার, খ পরপীড়ন বা মিথ্যার আশ্রয় নিয়ে লেখা, গ যশের আকাঙ্ক্ষা করা, ঘ বিদ্যা অর্জন করা। 28 নম্বর কি হবে? সেলিম মোহাম্মদ লিখেছেন যে 28 খ। হ্যাঁ, 28 খ উত্তর হবে, কারণ যে কোন ধর্মই কিন্তু আমাদের বলে না যে অন্যকে কষ্ট দেওয়া বা মিথ্যার আশ্রয় নেওয়া, কোন ধর্মেই। তাহলে আমাদের পৃথিবীতে যতগুলো ধর্ম আছে, যেটা বলেন না কেন, কোন ধর্মই কিন্তু আমাদের বলে না যে অন্য প্রাণীকে কষ্ট দেওয়া বা অন্য কাউকে কষ্ট দেওয়া অথবা মিথ্যা কথা বলা। তো সেক্ষেত্রে এটা হবে কি আমাদের পরপীড়ন বা মিথ্যার আশ্রয় নিয়ে লেখা। তাহলে আমাদের এটা হবে কি আমাদের পরপীড়ন বা মিথ্যার আশ্রয় লেখা, এটা হচ্ছে আমাদের নীতি নৈতিকতা বিরোধী কাজ। এরপরে দেখি আমরা 29 বলছে উপদেশ শব্দটিতে কোন উপসর্গ ব্যবহার করা হয়েছে। এখানে যে লেখা হয়েছে আমার উপদেশ, কি লিখেছে আমাদের যে উপদেশ, এই উপদেশ শব্দটির মধ্যে এখানে একটা উপসর্গ যুক্ত করা আছে। তো এইখানে উপসর্গটি কোনটি? এখানে উপদেশ, অনু, এখানে যে চারটা যে অপশন দেওয়া আছে, এখন বলেন যে আমাদের যে উপদেশ লেখা আছে, এই উপদেশ শব্দটির মধ্যে আমাদের কোনটি উপসর্গ? কোনটি উপসর্গ? 29 উপদেশ শব্দটিতে কোন উপসর্গটি ব্যবহার করা হয়েছে? উপদেশ শব্দটির মধ্যে কোন উপসর্গ আছে? ক উপ, খ দেশ, গ অ, ঘ অনু। উপদেশ শব্দের মধ্যে কোন উপসর্গটি আছে? ক খ গ ঘ। উপদেশ অনু। 29 মাহিজ জাহান মিলি লিখেছেন 29 ক, এটা সম্পূর্ণ সঠিক। মনে রাখবেন যে সবসময় যে কোনো শব্দের শুরুতে উপসর্গ বসে। উপসর্গের কাজ হচ্ছে আমাদের এখানে মূল শব্দ হচ্ছে দেশ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মূল শব্দ দেশ, এর সঙ্গে আমাদের উপবসা হয়েছে, এটা আমাদের কি উপদেশ। এখন ধরেন যে মনে রাখবেন যে উপসর্গের কোনো নিজস্ব অর্থ নেই, উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই। উপসর্গ পরিবর্তনের মাধ্যমে কিন্তু আমাদের মূল শব্দের অর্থের পরিবর্তন হয়।